আমরা আলোচনা শুরু করতেছিলাম জিওমেট্রিক্যাল অপটিক্স নিয়ে। ফিজিক্সের সেকেন্ড পেপারের অপটিক্সের দুইটা পার্ট আছে, একটা হইতেছে জিওমেট্রিক্যাল অপটিক্স আর একটাকে আমরা বলি ফিজিক্যাল অপটিক্স। এটার জিওমেট্রিক্যাল অপটিক্সের আমরা প্রথম অংশটা নিয়ে কথা বলবো। প্রথম অংশ বলতে আমার লেকচারের প্রথম অংশ। তো অপটিক্স এমনিতে আলোর যে যতগুলো ধর্ম আছে তার মধ্যে তিনটা ধর্ম সম্পর্কে আমরা মোটামুটি এই পর্যন্ত শিখছি, পড়ছি, জানছি, বুঝছি। তার মধ্যে প্রথমটা হচ্ছে রিফ্লেকশন, যেটা সম্পর্কে আমরা যখন পিচ্ছি ছিলাম তখন ওইটা নিয়ে আলোচনা হয়ে গেছে, তাই না? রিফ্লেকশন নিয়ে বা প্রতিফলন, আলো প্রতিফলন। আর তারপরে আছে হচ্ছে রিফ্র্যাকশন নামে একটা জিনিস আছে, রিফ্র্যাকশন। আর আরো একটা জিনিস নিয়ে আমরা পড়ে থাকি। এই দুইটা হচ্ছে মূলত কি বলে, এই দুইটা প্রপার্টি হচ্ছে আমাদের এই জিওমেট্রিক্যাল অপটিক্সের ভিতরে পড়ে। আর আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে ফিজিক্যাল প্রপার্টিজ, যেটা হচ্ছে আমাদের পরের চ্যাপ্টারের মধ্যে পড়বো আমরা, ফিজিক্যাল প্রপার্টিজ। ফিজিক্যাল প্রপার্টিজ বলতে আলো হচ্ছে কণা হিসেবে এবং তার তরঙ্গ হিসেবে দুইটা একসাথে কিভাবে কাজ করে সেগুলো নিয়ে ফিজিক্যাল অপটিক্সে আলোচনা আছে। আর রিফ্লেকশন বা এই রিফ্র্যাকশনের ভিতরে মূলত আলোর ওয়েভ নেচারটাকে নিয়ে শুধুমাত্র তুলে ধরা হয়। তার মধ্যে রিফ্র্যাকশনের অংশটা আমরা ছোটবেলায় পড়ালেখা করে আসছি এটা নিয়ে, তাই না? রিফ্লেকশনের অংশটা, আলোর প্রতিফলন যেগুলো ছিল ওইটা সম্পর্কে মোটামুটি একটা ক্লিয়ার আইডিয়া আমাদের থাকা লাগবে এই চ্যাপ্টার বোঝার জন্য। আর তাছাড়াও যদি যেগুলো প্রয়োজন মতো যা যা দরকার হয় সেগুলোকে আমরা রিট্রিভ করে নিয়ে আসবো, আমাদের যেসব জ্ঞান দরকার। আর আমরা আজকে আলোচনা করব হচ্ছে রিফ্র্যাকশন নিয়ে, যেটা এই জিওমেট্রিক্যাল অপটিক্সের মূল মানে মূল অংশটা তোমাদের বই অনুযায়ী। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। এইখানে প্রথমত যে জিনিসটা নিয়ে আমাদের জানা দরকার সেটা হচ্ছে যে আলো যখন ইয়াতে হয়, এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে চলাচল করে, তখন তার মধ্যে যে পরিবর্তনগুলো হয় সেটা নিয়ে। তাহলে ধরলাম এটা হচ্ছে একটা অ্যাক্সিস, তার মধ্যে এটা হচ্ছে একটা, কি বলে এটাকে বাংলায়, বিভেদ তল, তাই না? বিভেদ তল, যেখানে এইটা উপরে একটা মাধ্যম, নিচে আর একটা মাধ্যম, যদি উপরে এবং নিচে দুইটা ডিফারেন্ট মাধ্যম হয়, তারা যেই তলের মাধ্যমে, তারা যে সারফেস যেটা থাকে সেই সারফেসটাকে আমরা বলি হচ্ছে বিভেদ তল, বা বাংলায় বাংলায় বিভেদ তল বলে, ইংলিশটা ভুলে গেছি, বিভেদ তল। তো সেই বিভেদ তলের উপরে আলো হচ্ছে আপতিত হয়। আলো যেই বিন্দুতে আপতিত হয় বিভেদ তলের উপরে, আমরা যদি তার উপরে একটা লম্ব টানি সেটাকে কি বলা হয়? অভিলম্ব, তাই না? নাকি লম্ব? হ্যাঁ, অভিলম্ব বলে, অভিলম্ব বা নর্মাল। অভিলম্ব কিংবা এটা নাম হচ্ছে নর্মাল, অভিলম্ব অথবা বলে নর্মাল। আচ্ছা, এখন আমরা ধরে নিচ্ছি আলো হচ্ছে কি করলো, সে ডেন্সার মিডিয়াম থেকে, ডেন্সার মানে ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাচ্ছে, ডেন্সার থেকে রেয়ারারে গেল, রেয়ারার মানে হালকা মাধ্যম। তাহলে ধরলাম এটা এক, এটা হচ্ছে মাধ্যম দুই। আবার শোক সংবাদ। আচ্ছা, তো আমরা যেটা বলতেছিলাম, এই উপরের মাধ্যমটা হচ্ছে ডেন্সার মিডিয়াম আর নিচেটা হচ্ছে রেয়ারার মিডিয়াম। তো ডেন্সার থেকে যখন রেয়ারারে লাইটটা যায়, আমরা এটা সম্পর্কে আগেও পড়ে আসছি ছোটবেলায়, যে ধরো এই মাধ্যম থেকে এই মাধ্যমে আলো গেল, তারপরে কি হবে এখন? লাইটটা কোন দিকে চলে যাবে? এই উপরের দিকে উঠবে নাকি নিচের দিকে নেমে যাবে বলো তো? উপরের দিকে উঠে যাবে। তার কারণ সে হচ্ছে ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাওয়ার সময় অভিলম্ব থেকে দূরে সরে যায়। আগে যতখানি এরকম দূরত্বে ছিল এখন আরো বেশি দূরে সরে যাবে। বুঝছি? আচ্ছা, তো এটা কেন হয় এটা বলো আগে আমারে। এটা, এই কোণটাকে আমরা কি বলি তার আগে দেখে নিই। এটাকে বলি আমরা আই, আর এটাকে বলি রিফ্র্যাক্টিভ অ্যাঙ্গেল। রিফ্র্যাক্টিভ অ্যাঙ্গেল হচ্ছে আর। হ্যাঁ, বলো কেন এরকম হয়? আচ্ছা, এটা কেন যায় তার কারণ হচ্ছে লাইট চেষ্টা করে হচ্ছে, লাইট ট্রাভেলস the same distance along the normal line, কি লিখতেছি রে ভাই, along the normal line in the same time, in the same time, অর্থাৎ নর্মাল বরাবর একই সময় একই দূরত্ব অতিক্রম করে, এটা বুঝাচ্ছি। কিরকম ব্যাপারটা? ধরো এই চিত্রটাকে আমরা যদি একটু ডিফারেন্টলি চিন্তা করি, দেখো আলো যখন মাধ্যম পরিবর্তন করলো তখন ওর কি কি, আলো যেহেতু একটা ওয়েভ হিসেবে আসতেছে তাই না, তাহলে ওয়েভের কি কি প্রপার্টিস চেঞ্জ হয়? সবার আগে একটা কথা মাথায় রাখবো, যতক্ষণ না তুমি উৎস চেঞ্জ করতেছো বা সোর্স চেঞ্জ করতেছো, সোর্স যদি সেম থাকে, আলোর যতক্ষণ পর্যন্ত সোর্স সেম ততক্ষণ পর্যন্ত তার ফ্রিকোয়েন্সি সেম থাকবে। বুঝতে পারলাম? তাহলে এইখানে ধরো তুমি উপর থেকে টর্চ দিয়ে আলোটা ফেলছিলা, তারপরে আলোটা কি কোনো সোর্স চেঞ্জ হয়েছে এইখান থেকে যে এইখানে গেল? ওই তো টর্চ থেকেই আলোটা আসতেছে তাই না, তাহলে কি সোর্স চেঞ্জ হইলো? হইলো না। তাহলে কি ফ্রিকোয়েন্সি চেঞ্জ হবে? না, ফ্রিকোয়েন্সিও চেঞ্জ হবে না।
তাহলে ফ্রিকোয়েন্সি যদি চেঞ্জ না হয় তাহলে এইখানে লাইটের চেঞ্জটা কি হয়? আমরা জানি যে বিভিন্ন কি বলে মাধ্যমে আলো হচ্ছে বিভিন্ন ভেলোসিটি নিয়ে চলে, তাই না? বা হচ্ছে বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্য নিয়ে চলে। তার মানে হচ্ছে ওর যদি ফ্রিকোয়েন্সি চেঞ্জ না হয় তাহলে এমনিতে তরঙ্গের সূত্র হচ্ছে v ইকুয়ালস এফ ল্যামডা। সেখানে ফ্রিকোয়েন্সি চেঞ্জ হচ্ছে না, তাহলে v সমানুপাতিক ল্যামডা হয়ে যায়, তাই না? তার মানে তখন আলোর বেগ কি তোমার ঘন মাধ্যমে গেলে হালকা মাধ্যমে গেলে বাড়ে নাকি কমে? আলোর বেগ হালকা মাধ্যমে গেলে ঘন থেকে হালকাতে গেল, তাহলে কি ওর ভেলোসিটি বাড়বে নাকি কমবে? হুম, না, সেম তো থাকে ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি সেম থাকলে অন্য কিছু না কিছু চেঞ্জ হবেই তো, তাই না? তো তুমি মিডিয়াম চেঞ্জ করতেছো, মিডিয়াম চেঞ্জ করলে তার ভেলোসিটি চেঞ্জ হয়। তার মানে আলোর ফ্রিকোয়েন্সি হচ্ছে সোর্স ডিপেন্ডেন্ট আর আলোর ভেলোসিটি হচ্ছে মিডিয়াম ডিপেন্ডেন্ট। হ্যাঁ, তাহলে তুমি যেহেতু এখানে মিডিয়াম চেঞ্জ করছো সেই কারণে তার ভেলোসিটি চেঞ্জ হবে, এবং এই সম্পর্কটা হচ্ছে এরকম: যদি সে হালকা মাধ্যমে যায় তখন তার ভেলোসিটি বেড়ে যায়, ঠিক আছে, ভেলোসিটি বৃদ্ধি পায়। তার মানে তার তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি পাইলো। আচ্ছা, তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি পাইলো, ভেলোসিটি বাড়লো, ভালো কথা, কিন্তু তার এই দিক বরাবর যাওয়ার তার দিক কেন পরিবর্তন করতে হবে, কি দরকার পড়লো? দেখি এটাকে আরেকটু যদি স্পষ্টভাবে বুঝতে চাই আমরা, তাহলে এখানে ধরো একটা গ্রাফ আঁকি। ধরো এই বক্সের ভিতরে এখন হচ্ছে ওই চিত্রটাই এই বক্সের ভিতরে হচ্ছে এখন। লাইট ধরো এখন এই দিক থেকে আসতেছিল, ভালো কথা, হ্যাঁ এই দিক বরাবর আসতেছিল এরকম ভাবে, আর তারপরে লাইট এখন কি করলো, আরেকটু বাঁকায় তারপরে চলে যাবে, তাই না? আরেকটু এই দিক বরাবর চলে গেল, তাই তো? আচ্ছা, এইখানে দেখি এখন উপরের দিকে সে কতটুকু ডিস্টেন্স ছিল। উপরের দিকে ধরলাম এইখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্সে ট্রাভেল করছে উপর থেকে। এই বক্সের সাপেক্ষে সে হচ্ছে এইটুকু ডিস্টেন্স কাভার করলো উপরের দিকে, হ্যাঁ, মানে কত মাধ্যমে, ডেন্সার মিডিয়ামে। ধরলাম এইখান থেকে তুমি লাইটের সোর্স দিয়েছিলে, তাহলে ডেন্সার মিডিয়ামে এতটুকু দূরত্ব কাভার করছে। আচ্ছা, সেই একই ডেন্সার মিডিয়ামে যদি তুমি এখন ইয়া নাও, কি বলে এটার নাম, আহ, এই এই একই দূরত্বটা এই নর্মাল লাইনের নিচে নাও, মানে উচ্চতাটা সেম রাখতে হবে, কারণ বলছিলাম ওই যে লাইট ট্রাভেলস দ্য সেম ডিস্টেন্স অ্যালং দ্য নর্মাল লাইন ইন দ্য সেম টাইম। তাহলে ওই একই সময়ে যদি সে এখন নিচে যাইতে চায়, একই দূরত্ব অতিক্রম করতে চায়, দূরত্বটা আমরা সেম রেখে দেখি, এই দূরত্বটাই এখন নিচে নামাবো। তাহলে সেই দূরত্বটা যদি নিচে নামাই তাহলে মোটামুটি এতখানি সমান হয়েছে, মোটামুটি সমান হয়েছে হাইটের অংশটা, বুঝতেছে কি? এই যে এই হাইটটুকু, এইটুকু হচ্ছে নর্মাল লাইন বরাবর এইচ, আর এইটুকু হচ্ছে এইচ, বুঝছি? এখন আমি বলতেছি ওর এইখান থেকে এইখানে আসতে যতটুকু সময় লাগছে ততক্ষণে ও লম্ব বরাবর বা অভিলম্ব বরাবর কতটুকু দূরত্ব অতিক্রম করছে, এইটুকু। এইটুকু দূরত্ব অতিক্রম করতে ওর যেইটুকু সময় লাগছে, ওর এইতটুকু দূরত্ব অতিক্রম করতে একই সময় লাগবে, এটা বুঝাতে চাচ্ছি, ঠিক আছে? এখন দেখো ও তো আবার দিক পরিবর্তন করলো কেন? কারণ কি, ধরো ও এই দিক বরাবরই যাইতেছিল, হ্যাঁ, এখন ওর কি এই হলুদ লাইন যেটা আমি এখন টানতেছি এটা কি ভেলোসিটি বাড়ছে না কমছে? বেড়ে গেছে। তাহলে ওই একই দূরত্ব যাইতে ওই এইচ পরিমাণ হাইট কাভার করতে এখন কি ওর, ধরো আগের বার সময় লাগছিল 5 সেকেন্ড, হ্যাঁ, এখন সে ওই একই দূরত্ব কি 5 সেকেন্ডে অতিক্রম করবে নাকি মানে তার থেকে বেশি সময় লাগবে না কম সময় লাগবে? কম সময় লাগবে। তাহলে ও যদি ঠিক এই বরাবরই যাইতো, মানে দিক পরিবর্তন না করতো, তাহলে ওর কিন্তু 5 সেকেন্ডের থেকে কম সময় লাগতো, ধরলাম সেটা 4 সেকেন্ড সময় লাগতেছে, ঠিক আছে? ও যদি একটু আর একটু অবিলম্বের কাছে সরে আসতো তাহলে কি সময় আরো বেশি লাগতো নাকি কম লাগতো? আরো কম লাগতো, হয়তো তখন 3 সেকেন্ড, কিন্তু আমাদের উদ্দেশ্য কি, সেম টাইমে সেম ডিস্টেন্স, তাহলে ওই একই 5 সেকেন্ড দূরত্ব, ওই একই উচ্চতা পরিমাণ দূরত্ব সে এখন 5 সেকেন্ডে অতিক্রম করার জন্য ওই লাইন বরাবর না যেয়ে সে আরেকটু বেশি পথ অতিক্রম করার মাধ্যমে সে ওই একই পরিমাণ হাইট কাভার করবে। তার মানে এই দিক বরাবর সে যদি এখন এই লাইনে যায় তাহলে দেখো ওর এখন এইখানে যে পরিমাণের ভেলোসিটি, এইখানকার ভেলোসিটি বেশি, কিন্তু ভেলোসিটি বেশি হওয়ার কারণে তার ওই কি হইলো, তার দূরত্ব একটু বেশি অতিক্রম করলো এবং তার ভেলোসিটিও এখন বেশি আছে, তাহলে টাইমটা সেম লাগলো, এটা হচ্ছে কথা। বুঝছি তাহলে কেন ও বাঁকা যায়? এটা হচ্ছে লাইট এই প্রপার্টিটা মেনটেন করার জন্য ও হচ্ছে বাঁকায় চলে গেল। ঠিক উল্টা ঘটনা রেয়ারার মিডিয়াম থেকে, হ্যাঁ রেয়ারার থেকে যদি ডেন্সারে যায় তাহলে ওই একই ঘটনা ঘটবে, তখন তাকে তার ভেলোসিটি তখন কমে যায়, তো তার ভেলোসিটি যদি কমে যায় তখন তাকে কি আরেকটু ছোট পথ কাভার করে আসতে হবে, ছোট পথ কাভার করার জন্য সে তখন অবিলম্বের কাছে চলে আসে। মনে থাকবে?
ভেরি গুড। আচ্ছা, এখন এই মাধ্যমটার একটা ধরলাম আছে, কি বলে, প্রতিসরণাঙ্ক আছে। মাধ্যমের প্রতিসরণাঙ্ক বা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আছে। ধরলাম সেই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের মান হচ্ছে মিউ 1, আর এই মাধ্যমের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হচ্ছে মিউ 2। ঠিক আছে? আচ্ছা, এখন এইখানে ইনসিডেন্ট অ্যাঙ্গেল আর এটা হচ্ছে রিফ্র্যাক্টিভ অ্যাঙ্গেল। এই এই কি বলে, ওর ইনসিডেন্ট অ্যাঙ্গেলের সাথে তার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের সম্পর্ক, এবং এখানে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের সাথে এই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের সম্পর্ক এই মিডিয়ামের জন্য, এদের দুইটার মধ্যে একটা সম্পর্ক তৈরি করছে স্নেল। বিজ্ঞানী স্নেল বলছে যে আপনি যদি নেন, প্রথম মাধ্যমের জন্য প্রতিসরণাঙ্ক নেন এবং প্রথম মাধ্যমে যে কোণে সে আপতিত হইল সেই কোণের সাইনের অনুপাত, বা ওই ওই মিডিয়ামে যেই কোণটাই আছে সেটাই, এইখানে যেই কোণ আছে সেই কোণটাই আপনি নিয়ে নেন, এটা সমান হবে হচ্ছে সেকেন্ড যেই মিডিয়ামটা আছে সেই মিডিয়ামের জন্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স এগুলো, এবং রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স এগুলো কিন্তু জিরো মিডিয়ামের সাপেক্ষে, হ্যাঁ, 0 0 এর সাপেক্ষে, মানে শূন্য স্থানের সাপেক্ষে। আর দ্বিতীয় মাধ্যমের জন্য তৈরি হওয়া কোণ, এটা হচ্ছে দ্বিতীয় মাধ্যমের কোণ হচ্ছে দেওয়া আছে আর। তাহলে তোমাকে যদি আমি বলে দেই, এখানে ধরো একটা মিডিয়াম এরকম ভাবে দেওয়া আছে, এটা বললাম আমি মিউ 1, এটা হচ্ছে মিউ 2, এইখানে একটা অ্যাঙ্গেল ছিল, এটা হচ্ছে থিটা, আর এইখানে একটা অ্যাঙ্গেল এসে বের হয়ে গেছে, অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা। তাহলে আমরা সূত্র কি লিখবো? স্নেলের সূত্র অনুযায়ী কি বলা যায়? ওই মিউ 2 সাইন আলফা। এখন কোন মাধ্যম থেকে কোন মাধ্যম, এটা ঘন নাকি হালকা, এগুলা কিছু দেখতে হয় না। নিয়ম হচ্ছে যেই মাধ্যমের প্রতিসরণাঙ্ক সেই মাধ্যমের কোণ, যেই মাধ্যমের প্রতিসরণাঙ্ক সেই মাধ্যমের কোণ। মনে থাকবে? এটা কে বলে গেছে? স্নেল, বিজ্ঞানী স্নেল। বিজ্ঞানী স্নেলের সূত্র। এবং যদি এটা এই মাধ্যম থেকে পার হয়ে অন্য মাধ্যমে কিংবা তারপরে আরো অন্য কোনো মাধ্যমে যায়, গেলে যাক, কোনো সমস্যা নেই, বারবার ওই একই সূত্র, যেই মাধ্যম সেই মাধ্যমের অভিলম্বের সাথে কত কোণ তৈরি করে রাখছে সেইটা মনে থাকবে। আচ্ছা, এখন আহ, এই প্রতিসরণাঙ্কের সূত্রগুলো কিভাবে আসে সেটা একটু দেখে নিই আমরা। তাহলে প্রতিসরণাঙ্কের জন্য এটা হইতেছে আমাদের আবারও, এখন ধরলাম আমি পানি থেকে ধরো গ্লাসে যাচ্ছে, নিচে ধরো পানি আছে আর উপরে আছে গ্লাস, তাহলে নিচে পানি আর উপরে গ্লাস, তাহলে কি হবে? রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কি হবে, যাবে আই এর থেকে বেশি হবে না কম হবে? কোন দিকে যাবে? উপরে গ্লাস আছে মানে এই অংশটুকু গ্লাস, অবিলম্বের কাছে চলে আসবে, তাই তো? আচ্ছা, তাইলে এইখানে আমার অ্যাঙ্গেল আছে তোমার 45 ধরলাম। 45 কেন লিখলাম আমি, ধ্যাত, এইখানের অ্যাঙ্গেলটার কি নাম দিব? নাম দেওয়ার দরকার আছে, এটা আর দিলাম, আর এইটার নাম দিলাম আই। তুমি কি পিসিতে আছো, ল্যাপটপে না মোবাইলে? ল্যাপটপে দেখো একটা অপশন আছে, সেটা হচ্ছে তুমি মিউট করা অবস্থায় স্পেস বার চেপে ধরে রাখলে ততক্ষণ আনমিউট হয়ে থাকে, তারপর তুমি আবার স্পেস বার ছেড়ে দিলে আবার একা একাই মিউট হয়ে যাবে, বুঝছো? তাহলে হচ্ছে বারবার মিউট অবস্থায় থাকবা, বুঝতে পারছো না এখন? স্পেস বার চেপে ধরে কথা বললেই তোমার হচ্ছে ততক্ষণ আনমিউট হয়ে থাকবে। আচ্ছা, এটা হচ্ছে আর, এটা হচ্ছে আই, আর উপরে দিলাম আমি গ্লাস, নিচে রাখছি আমি ওয়াটার। ঠিক আছে? আচ্ছা, এখন সূত্র কি বলে আমাদের, বা হচ্ছে আমরা এখান থেকে কিভাবে ইয়াগুলো নিয়ে আসি, মানে সূত্রগুলো নিয়ে আসি, সেটা একটা জিনিস পড়ছো তোমরা, যে মিউ 2 ডিভাইডেড বাই মিউ 1, এটাকে লেখা যায় হচ্ছে 1 মিউ 2, এরকম, তাই না? বুঝছি। যদি শূন্য মাধ্যম এবং এটাও শূন্য মাধ্যম হয় তাহলে হচ্ছে 1 এবং 2 এভাবে হিসাবটা আসে। এগুলোর সাথে হচ্ছে তোমার ভেলোসিটি এরও হিসাব নিয়ে আসা যায়। যেমন ধরো এখন উপরের মাধ্যমে, এখানে আমাকে বলো, এখানে একটা কথা বলে রাখি, যে মাধ্যম যত বেশি ঘন তার প্রতিসরণাঙ্ক তত বেশি হয়। হ্যাঁ, প্রতিসরণাঙ্ক বলতে বোঝানো হয় আলোকে বাঁকায় দেওয়ার ক্ষমতা, এরকম একটা ব্যাপার। ঠিক আছে? যার প্রতিসরণাঙ্ক যত বেশি তার আলোকে বাঁকায় দেওয়ার ক্ষমতা তত বেশি হয়। তাহলে আমাকে বলো এখন মিউ 2 এবং মিউ 1, উপরে নিচেরটা ধরলাম মিউ 1 এবং উপরেরটাকে মিউ 2 হিসেবে রাখলাম, কিংবা এটাকে কি বলা হয়, মিউ জি বলে, আর এটাকে বলে মিউ ডাব্লিউ, তাই না? তাহলে বলো আমাকে মিউ জি ডিভাইডেড বাই মিউ ডাব্লিউ, এটার ভ্যালু কি 1-এর থেকে বড় হবে নাকি ছোট হবে?
একের থেকে বড় হবে, কারণ গ্লাসের জন্য ইয়াটা বেশি, কি বলে, প্রতিসরণাঙ্ক বেশি এবং ওয়াটারের জন্য কম। যদি আমি উল্টাভাবে লিখতাম তাহলে কি লেখা হইতো এটাকে? মিউ ডাব্লিউ বাই মিউ ডি, তখন 1 থেকে ছোট, অর্থাৎ তুমি হালকা থেকে যদি আমি হালকা মাধ্যমের সাপেক্ষে ঘন মাধ্যমের প্রতিসরণাঙ্ক বের করি, যেমন মিউ জি বাই মিউ ডাব্লিউ আসলে আসবেটা কি, আমাদের একটু আগে যে সেটা লিখলাম সেটা অনুযায়ী ডাব্লিউ মিউ জি আসবে, তাই না? তার মানে আমি কি করতেছি, হালকা মাধ্যমের সাপেক্ষে ঘন মাধ্যমের প্রতিসরণাঙ্ক বের করতেছি। যদি এটাকে উল্টায় দিতাম তাহলে ঘন মাধ্যমের সাপেক্ষে হালকা মাধ্যমের প্রতিসরণাঙ্ক, একের থেকে ছোট রেজাল্ট আসতো। এটা অন্যভাবে বোঝা যায় যে এটা থেকে আমি বলতে পারলাম যে এটার ভ্যালু তো একের থেকে বড় হবে, তাই না? তাহলে ধরলাম এটা 1+, এভাবে লিখলাম 1+ একের থেকে বড়। আচ্ছা, যদি একের থেকে বড় হয় তাহলে এইখানে বুদ্ধিকর বলতো কোন মাধ্যমে আলোর বেগ বেশি? হ্যালো, কোন মাধ্যমে আলোর বেগ বেশি হয়? পানিতে নাকি ঘনতে? কোন মাধ্যমে আলোর বেগ বেশি হবে? কেন? ওয়াটারে আলোর বেগ বেশি হবে এবং গ্লাসে আলোর বেগ কম হবে। আচ্ছা, আমি তো নিজেই ভুলে গেলাম। তাহলে কি সিজি বাই সি ডাব্লিউ এরকম নাকি উল্টা হয় নাকি সি এর ক্ষেত্রে? হ্যাঁ, তাহলে ওয়াটারেরটা যেহেতু বেশি এবং আমাকে ধরো ওয়াটারের জন্য হচ্ছে তোমার ওয়াটারে বেশি, ধরলাম ওয়াটারের বেগ হচ্ছে 500 আর গ্লাসে হচ্ছে 400, তখন আমার তো ভ্যালুটা অনুপাতটা হওয়ার কথা একের থেকে বড়, তাই না? তাহলে কি আমি 500/400 লিখবো না? এবং 500টা আসলে কি ছিল? পানিতে বেগ, তাহলে এটা হবে সি ডাব্লিউ আর নিচেরটা হবে সি গ্লাস। তাহলে বুঝতে পারছি যে ডাব্লিউ মিউ জি বুঝি বলে তাহলে হবে সি ডাব্লিউ বাই সি গ্লাস। সি ডাব্লিউ মানে হচ্ছে আলোর বেগ ইয়াতে, পানিতে, আর আলোর বেগ গ্লাসে, এরকম। আচ্ছা, এটার সাথে এখন তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক যদি বের করতে চাই, আমরা একটু আগে বলছিলাম না যে যেহেতু ফ্রিকোয়েন্সি এখানে সেম থাকতেছে এই ঘটনায়, ফ্রিকোয়েন্সি যেহেতু সেম তাহলে ভেলোসিটি এবং তার ওয়েভলেন্থ সেম হবে। এখন ভেলোসিটি এবং ওয়েভলেন্থ সেম তো হবে না, সমানুপাতিক হবে। তাইলে এইখানে যে অনুপাতে ভেলোসিটি কাজ করতেছে সেই অনুপাতে কি কাজ করবে? ওয়েভলেন্থ কাজ করবে। তাহলে আমরা পাবো ল্যামডা ডাব্লিউ বাই ল্যামডা জি। ঠিক আছে? আচ্ছা, এখন হ্যাঁ, তাহলে ফাইনালি আমরা যে রেজাল্টটা লিখতে পারি সেটা হচ্ছে, ধরো একটা মাধ্যম দিলাম এ, একটা মাধ্যম দিলাম বি, এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক, এটাকে প্রথমত লেখা যায় মিউ বি বাই মিউ এ। এটাকে যদি আমরা ইনসিডেন্ট অ্যাঙ্গেল আর হচ্ছে ইয়ার অ্যাঙ্গেলের কথা চিন্তা করি, কি বলে, রিফ্র্যাক্টিভ অ্যাঙ্গেলের জন্য, তাইলে সাইন আই বাই সাইন আর, এইরকম সূত্র তো ছোটবেলায় দেখছি, এটা তো জানা কথা, সাইন আই বাই সাইন আর। এবং যদি আমি ভেলোসিটি এর ক্ষেত্রে লিখি তাহলে এটাকে লেখা যায় সি এ বাই সিবি, নাকি নাকি সিবি বাই সি এ, কোনটা হবে? এখানে কি এ হবে নাকি নিচে এ হবে? এ মাধ্যমের বেগ কোথায় বসাবো, উপরে নাকি নিচে? যে ও যখন পানিতে নামে, বা সরি, হ্যাঁ, যখন সে পানি থেকে গ্লাসে গেল তখন তো তার ভেলোসিটিও চেঞ্জ হবে। তো ভেলোসিটির চেঞ্জ দিয়ে আমি কি প্রতিসরণাঙ্ক ক্যালকুলেট করতে পারি কি না? যদি প্রতিসরণাঙ্ক ক্যালকুলেট করতে পারি তাহলে রেজাল্ট আসার কথা একের থেকে বড়। তাহলে আমার কাছে দুইটা সংখ্যা আছে, 500 এবং 400। তাইলে আমার একের থেকে বড় সংখ্যা লাগলে আমি নিশ্চয়ই বড়টা আগে লিখবো। বড়টা বলতে কি বোঝানো হয় এখানে? ওয়াটারের জন্য ভেলোসিটি। তাহলে সূত্রতে বসবে আমাদের সি ডাব্লিউ ডিভাইডেড বাই সিজি, অর্থাৎ পানির ভেলোসিটিটা উপরে এবং বাতাসেরটা নিচে। ঠিক আছে, সরি, গ্লাসেরটা নিচে। আচ্ছা, আর আমরা আরেকটা জিনিস শিখছিলাম, সেটা হচ্ছে যে ফ্রিকোয়েন্সি যদি সেম থাকে তাহলে ভেলোসিটি এবং ওয়েভলেন্থ হচ্ছে প্রপোর্শনাল হয়। তাহলে এখানে দেখো, এখানে যে ভেলোসিটি এর অনুপাতটা লিখছি আমি, এটা যেহেতু কিসের প্রপোর্শনাল? ওয়েভলেন্থের। তাহলে একইভাবে এটাকে ওয়াটারের ওয়েভলেন্থ ডিভাইডেড বাই গ্লাসের ওয়েভলেন্থ হিসাবেও লেখা যায়। তো ফাইনালি সবগুলাকে যদি আমরা একত্রে লিখে থাকি, এ এবং বি দুইটা মাধ্যম, যে কোনো দুইটা মাধ্যম ধরলাম এ এবং বি, তাহলে এ মাধ্যম
হবে হচ্ছে নিচে বসে এবং বি মাধ্যম হচ্ছে উপরে বসে, শূন্য মাধ্যমের সাপেক্ষে যদি হিসাব করতে চাই তাহলে এরকম হয়, তাই না? আচ্ছা, আর যদি ইনসিডেন্ট অ্যাঙ্গেল আর রিফ্র্যাক্টিভ অ্যাঙ্গেল নিয়ে কথা বলি তাতে সাইন আই বাই সাইন আর তো জানা কথা। আচ্ছা, আর যদি তাদের বেগের অনুপাত নিয়ে বলতে চাই তাহলে এটাকে কি লিখবো, সি এ বাই সি বি নাকি সি বি বাই সি এ? সি এ বাই সি বি, গুড। সি এ বাই সি বি বসবে। এখন যদি এটাকে আমি ওয়েভলেন্থের সাথে রিলেট করতে চাই তাহলে কি লিখবো? ওয়েভলেন্থের সাথে রিলেট করতে চাইলে ভেলোসিটি আর ওয়েভলেন্থ সমানুপাতিক হয় এই সকল ঘটনায়। তাহলে যেটার ভেলোসিটি উপরে আছে সেটার জন্যই আমরা হচ্ছে ওয়েভলেন্থ বসাবো। তাহলে ল্যামডা এ ডিভাইডেড বাই হবে ল্যামডা বি, মনে থাকবে। এবং ফ্রিকোয়েন্সি নিয়ে কোনো কিন্তু ফ্রিকোয়েন্সি এ বা এফ এ বাই এফ বি এরকম কিছু থাকবে না। তার কারণ কি, ফ্রিকোয়েন্সি পুরো ঘটনায় সেম, যতক্ষণ না আলো তার সোর্স চেঞ্জ করতেছে ততক্ষণ পর্যন্ত তার সেম থাকবে। কি বলেন না, এই যে কি আমি বলতেছিলাম, হ্যাঁ, সোর্স যতক্ষণ না সেম, সোর্স যতক্ষণ সেম আছে ততক্ষণ পর্যন্ত তার ফ্রিকোয়েন্সি সেম থাকবে। যদি তার মিডিয়াম চেঞ্জ হয় তাহলে তার ভেলোসিটি চেঞ্জ হবে, যদি তার মিডিয়াম চেঞ্জ না হয় তাহলে তার ভেলোসিটি সেম থাকবে, তার ফ্রিকোয়েন্সিও সেম থাকবে, মনে থাকবে। আর ফ্রিকোয়েন্সি চেঞ্জ হওয়ার সাথে ভেলোসিটি চেঞ্জ হওয়ার সাথে সাথে আবার কি ল্যামডাও চেঞ্জ হয়, হ্যাঁ। এই ল্যামডা এবং ফ্রিকোয়েন্সি এই রিলেটেড হচ্ছে কি বলে, ল্যামডা ফ্রিকোয়েন্সি আর ভেলোসিটি এগুলো নিয়ে ম্যাথ তো হচ্ছে ওয়েভের মধ্যেই করছো, ওগুলাই ওগুলা জিনিসপত্র, আমারই নতুন কিছু নাই। আচ্ছা, এখন হচ্ছে আমরা আর একটা জটিল না তো সহজ ধারণায় মূলত আলোর আসল আলোচনার ভিতরে এখন চলে আসি, যেগুলো সম্পর্কে আগেও পড়ছি কিংবা এখন নতুন করে আমাদের জানা দরকার, কারণ এখানে এগুলো প্রকারভেদ চলে আসে। প্রকারভেদটা কিরকম? একটা হচ্ছে কনভেক্স লেন্সের প্রকারভেদ এখন আমরা দেখব। হ্যাঁ, কনভেক্স লেন্স। বলো কনভেক্স লেন্সের বাংলা কি? কনভেক্স মানে হচ্ছে উত্তল লেন্স, উত্তল লেন্স। কনভেক্স লেন্স মানে উত্তল লেন্স। লেন্স তো নিজেই একটা ইংলিশ শব্দ, লেন্সের বাংলা কি জানি, তোমাকে আমি পড়াইছিলাম এটা অনেক আগে, মনে নেই মনে হয়। লেন্সের বাংলা হইতেছে পরকলা। হ্যাঁ, লেন্সের বাংলা হচ্ছে পরকলা। আচ্ছা, আর হচ্ছে উত্তল লেন্স। এখন উত্তল লেন্সের বহুত রকমের চেহারা আমরা চিনি, যেমন প্রথম একটা চেহারা দেখাই তোমাকে, এটা হচ্ছে একটা উত্তল লেন্স। এটাকে কি উত্তল লেন্স বলা যায়? হুম, উত্তল লেন্স চিনবো কিভাবে? উত্তল লেন্স মানে কোথাও উত্তল লেন্স আছে নাকি, এটা উত্তল লেন্স নাকি অবতল লেন্স, এগুলো চিনবো কিভাবে? উত্তল লেন্সটা কিভাবে চেনে বলো? একটা কমন টার্ম যেটা দিয়ে সব উত্তল লেন্সকে চেনা যাবে, বলো। উত্তল লেন্স দেখলে বোঝা যায় কি? আচ্ছা, যদি দেখে বোঝার কথা বলো তাহলে দেখে বুঝবো হচ্ছে শুধুমাত্র একটা টার্ম দিয়ে, সেটা হচ্ছে পেট মোটা হয়। উত্তল লেন্সের বা কনভেক্স লেন্সের পেট মোটা হবে, ঠিক আছে। যেমন আমি এইমাত্র একটু আগে যেটা আঁকলাম, যে এইটার কি পেট কি মোটা হয়েছে না চিকন হয়েছে? পেট মোটা অবশ্যই। পেট মোটা বলতে আবার বোঝানো হয় কি, পেট মোটা বলতে ও, আচ্ছা এটা একটু, এটা এমন থাকুক, হ্যাঁ। পেট মোটা বলতে বোঝানো হচ্ছে যে ওর অন্য দুই প্রান্তের তুলনায় ওর মাঝখানের অংশটা মোটা, এটা বুঝাচ্ছি আমরা পেট মোটা বলতে, ঠিক আছে। আচ্ছা, এখানে একটু জুম ইন করে নিয়ে আমরা এটা নিয়ে একটু কাজ করতে হবে। তাইলে আমরা একটু কাছে আসি এটা। এখন আমাকে বুদ্ধি করে বলতে হবে, কিন্তু খুব সাবধানে বুদ্ধি করে বলবা, হ্যাঁ, ভুল টুল বললো না। সারফেস তো বোঝো, হ্যাঁ, সারফেস বা পৃষ্ঠ। শুধুমাত্র উত্তল লেন্স, উত্তল অবতল লেন্স এটা জানলে হবে না, কোন সারফেসে আলো পড়তেছে সেটা নিয়েও একটু আমাদেরকে ভেবে দেখতে হবে, ঠিক আছে। তাহলে ধরো এইখানে এখন আমি লাইট এই দিক থেকে আসতেছে, তাহলে ও এখন লাইট যেই সারফেসের ওপর পড়লো এই সারফেসটাকে আমরা কি বলি? এই সারফেসটা লাইট যে দিক থেকে পড়তেছে, তুমি যদি এই দিক থেকে তাকাও এই সারফেসটাকে দেখে কি মনে হবে? শুধু এইটুকু, এই বৃত্তচাপটুকুকে দেখে কি মনে হবে? অবতল নাকি উত্তল? উত্তল মনে হবে, হ্যাঁ। তাহলে এই অংশটা উত্তল, তাহলে এইখানে এটাকে লিখলাম আমি কনভেক্স সারফেস, হ্যাঁ, এটাকে লিখলাম কনভেক্স সারফেস, সিভি, হ্যাঁ, কনভেক্স হিসেবে এইভাবে লিখে রাখলাম কনভেক্স সারফেস। আচ্ছা, তারপরে লাইট কই যাবে? এর ভিতর দিয়ে পাস হয়ে তারপরে লাইট আবার এদিক দিয়ে বের হয়ে যাবে, তাই না? এখানে অ্যাঙ্গেলের কিছু চেঞ্জ হয়, আপাতত আমরা অ্যাঙ্গেলের চেঞ্জটাকে মাথায় রাখতেছি না, আমরা হচ্ছে দেখতেছি সে
কোন দিক থেকে কোন দিকে যায় আর কি, হ্যাঁ, কোন সারফেসের উপরে কি ধরনের সারফেসের উপরে আলো পড়ে। তাহলে এর পরের মুহূর্তে যখন আলো পরের ইয়াতে গেল, এইখানে আঘাত করলো, তখন সে কি, এটা কি হইলো তার জন্য, কনভেক্স নাকি কনকেভ? কনকেভ মানে হচ্ছে অবতল আর কি। এই সারফেসটা তখন এই লাইটের জন্য কি, অবতল হয়ে গেল। এটাকে আমরা বলবো সিসি বা কনকেভ, সংক্ষেপে সিসি বলতেছি। আচ্ছা, তারপর লাইট এখন সুন্দর করে নিজের মতো এদিক দিয়ে চলে যাবে, বের হয়ে গেল গা, শেষ। আচ্ছা, এরপরে লাইট ধরো আবার, এটা তো গেল আমাদের বাম দিক থেকে আমরা আঘাত করলাম, তাই না? এখন হচ্ছে আমরা ডান দিক থেকে আলো ফেলবো। তাহলে ডান দিক থেকে এটা কোন সারফেসের উপরে আলো পড়লো? উত্তলের উপরে বা সিভি। আচ্ছা, আলো যদি তারপরে এখান থেকে ট্রাভেল করে সামনে যাবে, এখন কোন সারফেসের উপর আলো পড়লো? অবতলে, তারপরে এখান থেকে সে বের হয়ে যাবে। আচ্ছা, অবতলে আলো পড়ছে, তাহলে এটা হচ্ছে সিসি। আচ্ছা, তাহলে আলো দুই দিক থেকে আমরা দেখলাম আসলে একই রকম রেজাল্ট দেয়, দুই দিক থেকেই সে আলো পড়তেছে। আলো প্রথম যখন, মানে আলো যখন আসে তখন প্রথম যে সারফেসে আঘাত করে সেই সারফেস দুইটার দিকে তাকাও, এটা কি আসছে, সিভি। এইটা কি আসছে, এইটাও সিভি, তাই না? আচ্ছা, যদি দুইটাই একই রকম হয়, প্রথম আঘাতের সময় দুইটা সারফেসই সেম হইল এবং দুইটাই হচ্ছে আমরা পাইছি কনকেভ, সরি কনভেক্স, তাই না? দুইটাই হচ্ছে কনভেক্সের জন্য পাইছি। তাহলে এটাকে আমরা কি বলবো, দুই পাশ থেকেই যেহেতু ও কনকেভ আচরণ করতেছে, এই ধরনের লেন্সকে বলা হয় বাই কনভেক্স লেন্স। কি কনভেক্স লেন্স? বাই কনভেক্স লেন্স মানে এটাকে বাংলায় বলে দ্বি উত্তল লেন্স, তাই না? দ্বি উত্তল লেন্স। দ্বি উত্তল লেন্স, ঠিক আছে, মনে থাকবে, বুঝছি। আচ্ছা, এটা যদি বুঝো তাহলে এর পাশে এখন আমরা আরেকটা চিত্র আঁকি। পাশের চিত্রটা হইতেছে, আচ্ছা, কি আঁকছিলাম এটাও তো দেখালাম একটু, এইরকম। তারপরের অংশটা হচ্ছে এইরকম, হ্যাঁ। এখন এইটার অন্য দুই প্রান্তের তুলনায় ওর মাঝখানের পেটটা কি মোটা নাকি চিকন? মোটা, তাহলে এটাকে আমরা কি বলবো? উত্তল লেন্স। তার মানে ওই যে বললাম, যেটা একটা প্রপার্টি দিয়ে বোঝা যাবে, এটা হচ্ছে পেট মোটা। আচ্ছা, কি ধরনের উত্তল লেন্স? তাহলে এটার উপরে আবার আলো ফেলে দেখি। বারবার আলো ফেলার উদ্দেশ্য আছে, পরে এটা বুঝতে পারবো। এটা কোন সারফেসের উপরে পড়লো? প্রথমটা সমতল বা প্লেন, প্লেন সারফেসের উপরে, তাই না? পরের মুহূর্তে যখন এখানে আলো পড়লো, এটা কি, কনভেক্স নাকি কনকেভ? কনকেভ, ওকে। আচ্ছা, তারপরে যখন আবার উল্টা দিক থেকে আলো পড়ে, তাহলে এইভাবে পড়লো, তারপরে এইখানে আসলো, তারপরে বের হয়ে গেল। তাহলে প্রথমবার কিসে পড়লো? উত্তলে পড়লো, তাহলে এটা হইলো কনভেক্স আর এটা হইলো প্লেন। কি জানি নিয়ম শিখাইলাম একটু আগে তোমাকে, যে আলো বাইরে থেকে যখন প্রথম সারফেসে পড়তেছে, সেই প্রথম সারফেস অনুযায়ী সেই লেন্সের নামকরণ করতে হবে। তাহলে একটা হচ্ছে প্লেন আর একটা হচ্ছে কনভেক্স। তাহলে এই লেন্সের নাম কি দেওয়া যেতে পারে? প্লেনো কনভেক্স লেন্স। প্লেনো বলবো, বাংলা তো লিখেই দিব, দাঁড়াও, কাহিনী আছে। প্লেনো কনভেক্স লেন্স, আচ্ছা, প্লেনো কনভেক্স বলতেছি, এটাকে কনভেক্সো প্লেন লেন্স বলতেছি না কেন? বাংলা এটাকে বলা হয় হচ্ছে সমতলোত্তল। সমতল, তারপর কি হবে, সমতলের সাথে উত্তল যোগ হবে, তাই না? মানে অ যোগ উ কি হয় বলো? খাই ফেলছো? সন্ধি বিচ্ছেদ পড়া নাই? অ যোগ উ কি হয়? ও হয়। সমতলোত্তল, সমতলোত্তল লেন্স বলে এটাকে বাংলায়, হ্যাঁ। সমতলোত্তল, অ যোগ ও হয়। আচ্ছা, প্লেনো কনভেক্স লেন্স বা সমতল উত্তল লেন্স, কেন এটা উত্তলা সমতল হইল না কেন? এটার কারণ কি? উত্তলা সমতল কেন হইল না? এটার কারণ হচ্ছে লেন্সের এখানে মেইন প্রপার্টি কি, মানে যে লেন্স যে রকমই হোক, এই চেহারারই হোক আর এই চেহারারই হোক, এটার মূল বৈশিষ্ট্যটা কি? এটা উত্তল লেন্স, তাই না? উত্তলের মতন আচরণ করে, তাহলে এই লেন্সের মেইন প্রপার্টিটা কি? ও হচ্ছে উত্তল লেন্স।
যে কোনো লেন্সের নামকরণের ক্ষেত্রে তার যে মেইন প্রপার্টিটা আছে, মেইন প্রপার্টিটা পরে বসে। লেন্সের নামে ওর মূল প্রপার্টিটা পরে বসবে, মেইন প্রপার্টি পরে বসবে। এই লাইনটা পরের লেন্সে আমাদের কাজে লাগবে, এর পরে যেটা দেখাবো। মেইন প্রপার্টি পরে বসে। তাহলে এটা পাইলাম সমতল উত্তল লেন্স, কারণ মূলত সে উত্তল লেন্স, সেখানে উত্তল কথাটা পরে বসবে, কনভেক্স কথাটা পরে বসলো। বুঝছি? কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ভেরি গুড। আচ্ছা, তাহলে অন্য আরেক ধরনের লেন্স দেখি এবার আমরা। এটা তো আঁকাই মুশকিল, আঁকতে যায় তো জানটা বাইরে হয়ে যেতেছে আমার। তুমি তো চশমা পরো না, তাই না? পরো? চোখ ভালো আছে না? আচ্ছা। আচ্ছা, নেগেটিভ না পজিটিভ, কি পাওয়ার তোমার? ও, নাইস। কি দূরের জিনিস দেখতে না, না কাছের? আচ্ছা, নেগেটিভ। তাইলে দেখবো তুমি দূরের জিনিস কেন দেখো না, সেই সবের ব্যাখ্যাও আজকে পাওয়া যাবে। তোমার সকল সমস্যার সমাধান হয়ে যাবে আজকে। বলো, এইটা হচ্ছে লেন্স, এটা কি প্যাট মোটা না প্যাট চিকন অন্য দুই প্রান্তের তুলনায়? পেট মোটা। হুম। আচ্ছা, তাহলে প্রথমে কোন সারফেসে পড়লো আলো? উত্তলে সিবি। পরেরটাতে অবতলে সিসি। এখন তো শিখাইতেছি, আমি তো ইংলিশ বলা শিখাইতেছি, তাও তো বলতে পারতেছো না কেন? এবার বলো বলো, প্রথমে এখন কি? এটা কি অবতল? ওয়েট, এই আগেরটা কি বলছো? হ্যাঁ, ঠিক আছে। এই, এটা কি বললা? উপরেরটা দেখো তো। হ্যাঁ হ্যাঁ, দুইটাই উত্তল ছিল তো, সেটাই। দুইটাই উত্তল, আর এইখানে দুইটাই অবতল, তাই না? কনকেভ, হ্যাঁ। এটাও কনকেভ, আবার কি লিখলাম এখানে, ধর। সিবি, ওটাও সিবি, আর এটা হচ্ছে সিসি আর সিসি। তেরি। আচ্ছা, তাহলে বলো এটার নাম কি হবে? প্রথম, মানে দুই প্রান্ত বিবেচনায় প্রথম কোন কোন মাধ্যমের কোন কোন সারফেসের উপরে আলো পড়ছে? তাহলে এটার নাম কি দিব? উত্তল। কোনটা দেওয়া যায়? একটু আগে একটা কথা বললাম, লেন্সের নামের মধ্যে মেইন প্রপার্টিটা পরে বসে। মেইন প্রপার্টি কি এটার? অবতল উত্তল লেন্স বা কনকেভো কনভেক্স লেন্স। কনকেভো কনভেক্স লেন্স, বা বাংলায় অবতল। অবতল, তারপরে উত্তল যোগ হবে, তাহলে এবারও কি? এটা কি করব? কার সাথে কি যোগ হইতেছে? অর সাথে উ যোগ হচ্ছে, কি হবে? ও হবে, তাইলে ওকার। তারপরে তয় ত ল। অবতলোত্তল লেন্স, ঠিক আছে। আচ্ছা, চিনছি তিন প্রকারের লেন্স। এই তিনটা লেন্সই কিসের মধ্যে পড়ে? তিনটাই উত্তল লেন্স। কেন? কারণ প্রত্যেকটার কি পেট মোটা। কোন সারফেসের উপরে যে পড়তেছে এটা কিন্তু এমন আহামরি গুরুত্বপূর্ণ মনে নাও হতে পারে, কিন্তু এটা পরবর্তীতে আমাদের কাজে লাগবে, এমনি এমনি পড়াইতেছি না, পরে কাজে লাগবে সেজন্য। আচ্ছা, এখন ঠিক যেইভাবে আমরা কনভেক্স লেন্স পড়লাম, ঠিক একইভাবে এবার কনকেভ লেন্সের ক্ষেত্রে দেখি কনকেভের ক্ষেত্রে কি হয়। তাহলে কনকেভ, আগেরটা ছিল পেট মোটা, এটা তাহলে ডিরেক্টলি বোঝা যাবে কি দেখে, ওর পেট কি চিকন হবে, তাই না? ওর মূল প্রপার্টি হবে ওর পেট চিকন। পেট চিকন, পেট চিকন পেট। আচ্ছা, তাহলে প্রথমটা দেখতে কেরকম? এগুলো সবগুলো হাতে আঁকা লাগবে মনে হয়। কারেন্ট গেল নাকি আমার? ঠিক আছে। আচ্ছা। আচ্ছা, আজান দিতেছে, আজানটা দিক, আমি তার মধ্যে একা ফেলি। আচ্ছা, দেখো তাইলে, বলো এটার কি অবস্থা। মানে খুব দ্রুত বলবা, কোন সারফেসে কোন সারফেসে গেছে। বলো।
কনকেভ, তারপরে কনভেক্স, তারপর এখানে নিচে এই তো মনে করে ফেলছো। তারপর এইখানে এটাতে এই চিত্রে প্লেন, তারপরে এটা কি কনভেক্স না, নিচে কনকেভ প্লেন, ভেরি গুড। আচ্ছা, তারপরে লাস্টে এটা কনভেক্স, এটাও কনভেক্স, এটা কনকেভ, এটাও কনকেভ, ঠিক আছে। আচ্ছা, এখন এগুলোর আবার নামকরণ তাহলে কি হবে, এটার দুই পাশ থেকেই অবতল, দুই পাশ থেকেই কনকেভ, তাহলে এটার নাম হচ্ছে অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট বাই কনভেক্স লেন্স, সরি বাই কনকেভ লেন্স, নাম হচ্ছে বাই কনকেভ, বাই কনকেভ। এটার বাংলা করতে পারা উচিত, তোমার বাংলা করতে পারবা বাই কনকেভ। এটার নাম হবে কি প্লেনো কনকেভ নাকি কনকেভও প্লেনো? প্লেনো কনকেভ, কেন? কারণ হইতেছে ওর মেইন প্রপার্টিটা হচ্ছে কনকেভ, এটা পরে বসবে, প্লেনো কনকেভ লেন্স। তারপরে এটার কি হবে, এটা হচ্ছে কনভেক্সো প্লেনো, কনভেক্সো প্লেন আর কি, সরি কনভেক্সো কনকেভ, কনভেক্সো কনকেভ লেন্স। ও হ্যাঁ সরি, এটা সিসি, এটাও সিসি, সি 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 সি, ওকে গুড, ভেরি গুড। আচ্ছা, তাহলে এখন আমরা জুম আউট করি। এটা হচ্ছে আমাদের, তাহলে বুঝতে পারলাম যে এরকম তিন রকমের হতে পারে আমাদের কি কনকেভ লেন্স, কিন্তু তাদের নামকরণ করা হয় পরের অংশটা দিয়ে, ওদের মেইন প্রপার্টিটা দিয়ে। তিন রকমের জিনিসপত্রতে তোমার অঙ্ক করতে দিবে না, তোমার অঙ্ক করতে দিবে এক রকমের জিনিস নিয়ে, হ্যাঁ। যে কোনো একটা, সরি মানে হয় এটা দেয় না, প্লেনটা দেয়, এটা খুব কমই দিতে দেখা যায়, তারপরও এটা হচ্ছে থাকে না তা না, এটাও থাকবে সময় সময়। এটার ক্ষেত্রে একই কাহিনী, এটাও থাকবে। বলো তো আমাদের চশমাতে কোনটা ব্যবহার হয় এই তিনটার মধ্যে? যে যারা দূরের জিনিস দেখে না, তারা যে অবতল লেন্স ইউজ করে, এটা তো পড়ছোই, অন্তত এটা তো মুখস্থ থাকার কথা। তো তাদের মধ্যে কোনটা ইউজ করতে দেয়, কি মনে হয়? না, এইটা কনভেক্সো কনকেভ, এটা দিয়ে ইউজ করতে দেয়। যারা ইয়া করি, আমরা যারা চশমা পরি না মাইনাস পাওয়ার, তাদের এটা ইউজ করতে হয়। আর যারা হচ্ছে ইয়া কি বলে প্লাস পাওয়ার ইউজ করে, তাদেরকে এটা ইউজ করতে দেয়। এদের উদ্দেশ্য কি, এগুলো আমরা পরে যখন চশমা নিয়ে আলোচনা হবে তখন পড়বো, দেখা যাবে। আচ্ছা, এটা হচ্ছে বিভিন্ন প্রকারের লেন্স দেখলাম। এখন একটা জিনিস সম্পর্কে জানা দরকার, সেটা হইতেছে পজিটিভ নেগেটিভ, রেডিয়াস পজিটিভ নেগেটিভ হয় এরকম জিনিসপত্র পড়ছো তাই না? আচ্ছা, হ্যাঁ, দেখছি না এরকম যে রেডিয়াস পজিটিভ নেগেটিভ এক এক সময় এক একটা বলতেছে, কেন হয় কিভাবে হয় এটা একটু দেখি। এটা কি আঁকলাম, এখানে একটা রেডিয়াস নিলাম, ধরো এটা হচ্ছে একটা বৃত্তচাপ, হ্যাঁ, লেন্সের একটা পাশ। এটা তোমার যে কোনো লেন্সের হইতে পারে, কি হইতে পারে, এটা একটা সারফেস আঁকছি শুধুমাত্র আমি। এখন আমরা একটু আগে এটা নিয়ে আলোচনা কেন করলাম, কারণ একটা পাশ ধরো কেটে নিছি, এখন কোন পাশ আমরা জানি না, এটা কোনো একটা কনভেক্স লেন্সেরও পার্ট হইতে পারে, কোনো একটা কনকেভ লেন্সেরও পার্ট হইতে পারে, কিন্তু সারফেসের কথা চিন্তা করলে আলো যদি এদিক থেকে আসে তাহলে এটা হচ্ছে কনভেক্স সারফেস, এই দিক থেকে আলো আসলে সেটা হবে কনকেভ সারফেস, ঠিক আছে। তাহলে প্রথমত আমরা এদিক থেকে আলো ফালাই, এদিক থেকে ধরো আলো পড়লো, হ্যাঁ। তাইলে এইটার এখন দেখো এই যে বৃত্তচাপটা যে আমি আঁকছি, এই বৃত্তচাপের কেন্দ্র কোন দিকে অবস্থিত, ডান দিকে না বাম দিকে? এটার কেন্দ্র কি এইখানে আছে নাকি এইখানে আছে? ডান দিকে আছে, ধরলাম ওর কাল্পনিক একটা কেন্দ্র, এইখানে ওর কেন্দ্রটা অবস্থিত, ঠিক আছে। তাহলে এখন বলো তো এইখানে যে জিনিসটা সমান্তরালে আলোটা আসলো, এটা এখন কোন দিকে যাবে, কেন্দ্রের দিকে যাবে নাকি হইতেছে কেন্দ্র থেকে দূরে সরে যাচ্ছে, নাকি এইদিকে যাবে? যেহেতু এটা লেন্স, তার মানে আলো ভিতরে ঢুকবে, এবং যদি সমান্তরালে আলো আসে তাহলে কই দিয়ে যায়? এখন যেহেতু ফোকাস নাই তাহলে কেন্দ্র দিয়ে যাবে আর কি। আর ওটা তো লেন্সের জন্য, তো আমি তো অত কিছু আঁকি নাই এখন, তা আপাতত এটা হচ্ছে শুধুমাত্র ধরে নিলাম যে সে লেন্স কেন্দ্রের দিকে যাচ্ছে, এটাই ধরো ফোকাস, এটাই ধরো ইয়া কেন্দ্র। যদি ফোকাসের কথা বলি, ফোকাসও তো ডান দিকেই আছে তাই না? তাহলে ও এখন তার প্রবণতা হচ্ছে টুয়ার্ডস, এটাকে আমরা বলবো হচ্ছে,
আচ্ছা, এটাকে হাই কেন জানি বলতাম, এটা হচ্ছে কনভেক্স সারফেসের উপরে পড়তেছে, মনে রাখি এটা হচ্ছে কনভেক্স সারফেসের উপরে পড়তেছে। কনভেক্স সারফেসের উপরে পড়লে এটা হয় টুয়ার্ডস সেন্টার, টুয়ার্ডস সেন্টার, সেন্টারের দিকে যাচ্ছে, সেই জন্য এই জিনিসটাকে আমরা ধরে নেই পজিটিভ, রেডিয়াসকে আমরা পজিটিভ ধরা হয় সেন্টারের দিকে গেলে। হ্যাঁ, এটাকে হাইলো জানি কেন বলে ভুলে গেলাম। সেন্টার যদি পজিটিভ, আচ্ছা পরে দেখতেছি। আর হচ্ছে যদি এই দিক থেকে আলোটা আসে তাহলে কি হচ্ছে, ও কোন সারফেসের উপরে পড়তেছে এখন, এই আলো যদি এদিক থেকে আসে তাহলে উপরে হচ্ছে কনকেভ সারফেসের, কনকেভ, কনকেভ সারফেস, কনকেভ সারফেস মানে হচ্ছে অ্যাওয়ে অফ দ্য সেন্টার, সেন্টার থেকে দূরে সরে যাচ্ছে। সেন্টার থেকে যদি দূরে সরে যায় তাহলে সেটাকে আমরা রেডিয়াস হিসেবে ধরে সেটাকে নেগেটিভ। ঠিক আছে, আচ্ছা এইটুকুই যথেষ্ট। এখন আমাকে একটা জিনিস বুদ্ধি করে বলো তো, তোমাকে আমি দুইটা বৃত্ত এঁকে দেখাই। হ্যাঁ, এইটা একটা বৃত্ত, সরি বৃত্ত, ধরো এটা এক প্রকারের লেন্স আর এইটা আর একটা লেন্স আছে। আমাকে বলো কোন লেন্সের রেডিয়াস বেশি আর কোন লেন্স, মানে এই ধরো এই সারফেসের উপরে ধরো আলো পড়তেছে, হ্যাঁ এই সারফেসের উপরে আলো পড়লো, তাহলে এই সারফেসের রেডিয়াস বেশি নাকি এইখানে আলো পড়লো এই সারফেসের রেডিয়াস বেশি? মানে বড়টার রেডিয়াস, হ্যাঁ বড়টার রেডিয়াস বেশি হবে, হ্যাঁ ঠিক, নাকি না? বড়টার রেডিয়াস বেশি, হ্যাঁ বড়টার রেডিয়াস বেশি। এখন যদি আমরা এই জিনিসটাকে কেটে নিই, এটার রেডিয়াস বেশি স্পষ্ট বোঝা যাচ্ছে, এটার রেডিয়াস হচ্ছে বেশি আর এইটার রেডিয়াস হচ্ছে কম। হ্যাঁ, এই ছোট্ট জিনিস এই বড় বৃত্তগুলোকে যদি আমরা কেটে নিয়ে আসি, এটা তো হইলো না, আমি একটু ভুল আঁকছি, ওয়েট, এটা তো আমার এইরকম না এঁকে, এটা তো বৃত্তই আঁকানোর কথা ছিল, সরতেছে না কেন? হুম, ধরো এইরকম আছে, তাহলে আমরা বুঝতে পারতেছি এখন বড়টার রেডিয়াস বেশি, ছোটটার রেডিয়াস কম। এখন যদি আমি এইখান থেকে কিছু একই দৈর্ঘ্যের যদি আমি বৃত্তচাপ কেটে নেই, একই দৈর্ঘ্যের, তাহলে উপরেরটার বৃত্তচাপ হবে, বড়টার বৃত্তচাপ দেখতে এরকম হবে আর ছোটটার বৃত্তচাপটা দেখতে এরকম হবে। তাহলে কার কার্ভেচার বেশি? ছোটটার কার্ভেচার বেশি। যার কার্ভেচার যত বেশি হবে তার লেন্সের পাওয়ারও দেখা যাবে তত বেশি হয়। হ্যাঁ, তখন তার হচ্ছে আলোকে ঘুরায় দেওয়ার ক্ষমতা বেশি থাকে, বা হচ্ছে লাইটের ডিরেকশন চেঞ্জ করার ক্ষমতা তার তত বেশি হয়। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা দেখলাম এটা হইতেছে তার ব্যাসার্ধ বেশি হয় এবং ওর ব্যাসার্ধ কম হয় অনেক। যার ব্যাসার্ধ কম তার আলোকে বাঁকানোর ক্ষমতা বেশি, যার ব্যাসার্ধ বেশি তার কার্ভেচার কম, সে কারণে তার জন্য আলোকে বাঁকানোর ক্ষমতা কম হয়। মনে থাকবে? বুঝতে পারছি? আর যখন নেগেটিভ মানে হচ্ছে অ্যাওয়ে ফ্রম দ্য কনকেভে যখন পড়ে তখন সে অ্যাওয়ে অফ দ্য সেন্টার, সো সেন্টার থেকে দূরে সরে যাচ্ছে, সেজন্য নেগেটিভ। আর সেন্টারের দিকে গেলে সেটা হয় পজিটিভ। ঠিক আছে, এখানে কিছু নাই, এখানে কম বেশি বলতে বুঝাইছি এখানে রেডিয়াস বেশি আর রেডিয়াস কম, এটা পজিটিভ নেগেটিভের কিছু না, পজিটিভ নেগেটিভ এইখান দিয়ে হইলো। আচ্ছা এখন ধরো একটা লেন্স দেখলাম আমরা, ধরো এখানে একটা লেন্স নেই, ধরো এইখানে একটা লেন্স আঁকলাম, এই লেন্সের জন্য এখন ধরো একটা লাইট আমরা দেখতে পাচ্ছি এইদিকে আসছে, তারপরে লাইটটা একটু বাঁকায়, তারপরে ধরো এইদিকে চলে গেল। হ্যাঁ, কিভাবে বাঁকাইলো এটা পরে দেখবো আমরা কেমনে লাইট বাঁকায় টাকায়। আর আর একটা লাইট এইদিকে গেছিল, তারপরে একটু এইদিকে গেছে, তারপরে আরো এইদিকে চলে গেছে, এরকম। হ্যাঁ, গেল কিভাবে গেছে জানি না। আচ্ছা তাহলে ও যখন প্রথম এইখানে যখন প্রথম আঘাত করে তখন তার জন্য রেডিয়াস কি পজিটিভ নাকি নেগেটিভ? এটার জন্য পজিটিভ। এইটা হচ্ছে R2, হচ্ছে অন্য কার্ভেচার। এটা কি R1 নাকি R2 বলো তো? R1 হবে নাকি R2 হবে এই অংশটুকু? এইখানে যে এই পৃষ্ঠটা, এই পৃষ্ঠটার পুরো এই পাশটা একটা বৃত্তের অংশ না? একটা পাশ পুরো একটা বৃত্তের অংশ। তাহলে এটা যদি R1 হয় এই অংশটুকুটাও, তাহলে এইটাও কি হবে? R1 হবে, বুঝি? এটাও R1 হবে, এটা তখন হবে R2। আচ্ছা, এখন আমরা এইমাত্র দেখলাম যখন আলো এইখানে পড়তেছে তখন সেটাকে আমরা পজিটিভ বলতেছি, আলো যখন এইখানে পড়লো তাহলে এটা কি হবে? এটা তখন নেগেটিভ। আচ্ছা, আলো এখন নিচেরটার দিকে তাকাও,
নিচের অংশে ধরো এখন নিচের থেকে আলো প্রথমে এই যে এখানে পড়লো, এটা কি পজিটিভ নাকি নেগেটিভ? পজিটিভ। আর এইখানে আলোটা তখন এইখানে রেডিয়াসটা নেগেটিভ। অর্থাৎ আমরা বুঝতে পারলাম রেডিয়াসের চেহারা দেখলে বোঝা যায় না যে ওটা আসলে পজিটিভ নাকি নেগেটিভ। একই সারফেস একবার কাজ করে পজিটিভ হিসেবে আর একবার কাজ করে নেগেটিভ হিসেবে। কেন? কারণ এই জিনিসটা নির্দেশ করে হচ্ছে সে কেন্দ্রের দিকে যাইতেছে নাকি কেন্দ্র থেকে দূরে সরে যাচ্ছে। এই সারফেসের জন্য ওর কেন্দ্রটা এখানে আছে, তাহলে এই লাইটটা কেন্দ্রের দিকে যাচ্ছে, তাহলে তার জন্য হবে পজিটিভ। আর এই লাইটটা যেটা বের হয়ে যাচ্ছে, সেই লাইটটা যখন বের হইলো তো কেন্দ্র থেকে দূরে সরে যাচ্ছে আরো, সেই কারণে ওটা হবে নেগেটিভ। ঠিক আছে, একই সারফেস আলো কোন দিক থেকে ওর উপরে পড়তেছে সেটা অনুযায়ী নির্ভর করে যে আমি রেডিয়াস পজিটিভ ইউজ করব নাকি নেগেটিভ ইউজ করব। মনে থাকবে? হ্যাঁ। না না, এটা তো আমি তোমাকে একটা সারফেস দেখলাম, এই যে R2 এর জন্য তখন ওর কেন্দ্র কোথায়? তখন ওর কেন্দ্র এই পাশে না? হ্যাঁ, তখন এই দিক থেকে দেখো এবার লাল লাইট পড়তেছে, তারপরে এদিক থেকে আলোটা বের হয়ে গেল, তাহলে ও কি করলো? এই কেন্দ্র থেকে কি দূরে সরে যাইতেছে না এটা? এই যে নেগেটিভ। তারপরে আবার এটার কথা চিন্তা করো, এখানে আছে কেন্দ্র, আর লাইট হচ্ছে এদিক থেকে ঢুকতেছে, এই সারফেসের উপর যখন পড়লো তখন সে কেন্দ্রের দিকে যাইতেছে এখন, তখন এই সারফেসটা তখন পজিটিভের মতন কাজ করতেছে। বুঝতে পারছি? আচ্ছা, এটা হচ্ছে পজিটিভ নেগেটিভের কাহিনী গেল। আর এটা হইতেছে একটা জিনিস দেখালাম যে সে যদি যত বেশি কার্ভ হয় তার আলোকে বাঁকানোর ক্ষমতা তত বেশি হয়ে থাকে। আচ্ছা, পরে দেখবো এটা আরো কাজে লাগবে পরবর্তী দুনিয়ায়। আচ্ছা, এখন একটা নর্মাল লেন্স নিয়ে কাজ করি। আচ্ছা, লেন্সের ইয়াটা কই? আচ্ছা, আলোক কেন্দ্রর কাহিনী একটু পরে হবে, পরের স্লাইডে। আপাতত আমরা একদম ছোটবেলার একটা দেখি যে ইমেজ তৈরি হয় কিভাবে লাইটের জন্য। হ্যাঁ, এই লাইট রিলেটেড যখন ছবি টবি আঁকবো না, চেষ্টা করবা হচ্ছে একটু স্কেল ধরে ধরে ফোকাস দূরত্ব, তারপরে বাকি জিনিসগুলো একটু মেনটেন করার, স্কেল ধরে, নাহলে পরে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। পিছনে আমি গ্রিড এই জন্যই রাখছি যাতে আমি স্কেল দেখতে পাই বা স্কেল বুঝতে পারি। তাহলে ধরো এইখানে হচ্ছে আমি দিলাম ওর ফোকাস, তাহলে এই পাশে আর একটা ফোকাস হবে এইখানে, আর এইখানে ধরলাম সেন্টার, আর এইখানে ওর সেন্টার হবে এই জায়গায়। ঠিক আছে, তাহলে ফোকাস আর সেন্টার কোন জায়গায় এগুলো তো বুঝলাম, তাই না? এই দুইটাকে ফোকাস বলে। হ্যাঁ, এটারে আর এটাকে কি বলে? এই দুইটার নাম কি, বাংলায় কি বলে? এটা কি বক্রতার কেন্দ্র, তাই না? এটা একটা বক্রতার কেন্দ্র, এটা একটা বক্রতার কেন্দ্র। সেন্টার অফ কার্ভেচার, এটাকে একটা সেন্টার অফ কার্ভেচার বলে। এইটা কোন কোন কার্ভেচারের সেন্টার, রাইট সাইডের নাকি লেফট সাইডের? আর এই সেন্টার অফ কার্ভেচারটা হচ্ছে এই লেফট সাইডের জন্য। আর এইটাকে কি বলে? আলোক কেন্দ্র, বা এটাকে বলা হচ্ছে অপটিক্যাল সেন্টার। আলোক কেন্দ্র বা অপটিক্যাল সেন্টার। আচ্ছা, এটা হচ্ছে ফোকাস, এটাও একটা ফোকাস। আচ্ছা, এই দূরত্বটাকে কি বলে? ফোকাল লেন্থ বা ফোকাস দূরত্ব, তাই না? ফোকাল লেন্থ বা ফোকাস দূরত্ব। আচ্ছা, একটু একটা জিনিস সম্পর্কে খুব ভালো আইডিয়া নিয়ে রাখো এখন। সেটা হচ্ছে ধরলাম আমাদের যে অবজেক্টটা ছিল সেই অবজেক্টটা হচ্ছে সেন্টারের বাইরে আছে। সেন্টারের বাইরে আছে, এটা তো জানি যে কি জানি এর নাম, এফ ইকুয়ালস টু C/2, এরকম না একটা R/2, সরি, এফ ইকুয়ালস টু R/2 পড়ছি। ওটা জানি, আচ্ছা, ভালো কথা। ওকে, তাহলে এইখানে ধরলাম আমাদের প্রাইমারি অবজেক্ট এইখানে আছে, প্রাইমারি অবজেক্ট এইটা আমাদের। এই প্রাইমারি অবজেক্টের জন্য এখন আমরা দেখবো ওর বিম্ব কোথায় তৈরি হয় বা কিভাবে তৈরি হয়। এটা করেই আসছি আমরা ছোটবেলায়। একটা লাইট প্রথমত ইয়া থেকে যায়, ওর তলা থেকে, নিচের প্রান্ত থেকে এবং উপরের প্রান্ত, এই দুইটা প্রান্ত থেকে লাইট ইমিট করে দেখলে হবে কে কোথায় যাইতেছে। এখন আলো যদি ঠিক সোজা ওর বক্রতার কেন্দ্র বরাবর যায়, মানে অক্ষ দিয়ে যদি আলোক কেন্দ্র বরাবর পাস করে, তাহলে আলো কোন দিকে চলে যাবে? সোজা পাস হয়ে চলে যাবে না এদিকে? হুম, নিয়মটাই হচ্ছে যে আলো যদি আলোক কেন্দ্র বরাবর যায় তাহলে সে সোজা চলে যায়, কোনো দিকে এদিক ওদিক যায় না, সে সোজা চলে যাবে, এরকম নিয়মটা। তাহলে এই আলোটাকে সোজা এই বরাবর গেলে সে সোজা এন্ডে বের হয়ে গেল। তাহলে ও যখন এদিক থেকে বের হয়ে যাচ্ছে, তার মানে হচ্ছে ওর নিচের ও এর যে প্রতিবিম্বটা তৈরি হবে সেই প্রতিবিম্বের যে ভূমি বা প্রতিবিম্বের, এটাকে কি বলে, ফুট। হ্যাঁ, প্রতিবিম্বের ফুট বা পাদবিন্দু, এই ফুট এই লাইনের উপরেই কোথাও থাকবে, কারণ এর প্রতিবিম্বটা, এর বিম্বটা এই লাইনের উপরেই কোথাও আছে। এটাই বুঝতে পারলাম, কারণ লাইট এদিক বরাবর গেছে। আচ্ছা, এবার উপরেরটা নিয়ে কাজ করব। উপরেরটা নিয়ে এখন কাজ করতে গেলে দেখা যায় দুই ভাবে এটা নিয়ে আমরা কাজ করতে পারি। একটা কাজ করব আমরা, এটাকে হচ্ছে লাইটটাকে তোমার অক্ষের সমান্তরালে পাঠাবো, আর একটা লাইট পাঠাবো আমরা আলোক কেন্দ্র বরাবর। যদি অক্ষের সমান্তরালে লাইট পাঠাই, লাইট কোন দিক দিয়ে চলে যায়? লাইট ফোকাস দিয়ে চলে যাবে, এদিক দিয়ে চলে যাবে, তাই না? তো গেল গায়ে দিক দিয়ে, এখানে কয়েকটা অ্যারো দিয়ে দিই।
লাইট আমরা আরেকটা এই চূড়া থেকে আরেকটা পাঠাবো, কারণ হইতেছে আমাদের এখন মানে এখনো পাই নাই আমরা এখানে যে এই যে ফুট কোথায় হবে সেই ফুটটা কিন্তু এখনো নির্ধারিত হয়নি, কোথায় ছেদ করছে সেটা দিয়ে যে ফুট পেয়ে যাবো ব্যাপারটা এরকম না। আমরা এটাকে এখন পাঠাবো আলোক কেন্দ্র বরাবর। আলোক কেন্দ্র বরাবর পাঠালে দেখা যায় একটা পয়েন্টে সে ইন্টারসেক্ট করছে, যেই ইন্টারসেক্ট করলো যে বিন্দুতে সেই বিন্দুটা হচ্ছে তার মানে এখন দেখো কোন বিন্দুটা থেকে মানে এই ইন্টারসেকশন পয়েন্টটা আমরা কিসের জন্য পাইছি, কোন কোন লাইট রে থেকে এই ইন্টারসেকশন পয়েন্টটা আসছে। শুরু কোথায় ছিল এই দুইটা লাইট রের আদি বিন্দু, সেই প্রথম ওর চূড়াটাই ছিল তাই না, তাহলে ওর চূড়ার জন্যই চূড়াটাই পাইছি এইখানে, বা চূড়া বা ভার্টেক্স যাই বলো। তাহলে এটা যদি হয় আমাদের এ এবং এটা যদি হয় আমাদের বি, তাহলে আমরা এইখানে অলরেডি পেয়ে গেলাম বি প্রাইম। এবং যেহেতু এটা একটা খাড়া অবজেক্ট ছিল তাহলে ওর যে ইয়াটা হবে কি বলে ওর নাম, প্রতিবিম্বটা হবে, সেটাও এইখানে খাড়া একটা ইমেজ এইখানে তৈরি হইলো। ঠিক আছে, তাহলে ওর জন্য বি প্রাইম কোনটা হবে, এইখানে হবে বি প্রাইম। বুঝতে পারলাম। আর বাকি পয়েন্টগুলো যদি নামকরণ করি, এটাকে বলি আমরা ও, বলি না যদিও, ও ধরলাম, ও না সরি এটাকে সি বলে, অপটিক্যাল সেন্টারকে সি দিয়ে প্রকাশ করে। এটা হচ্ছে সি, এটা হচ্ছে এফ, এটা হচ্ছে 2F, এটাও হচ্ছে এফ, এটা হচ্ছে 2F। ঠিক আছে। আচ্ছা, এখন আমাকে বলো তো এইখানে লাইট রে গুলা এইখানে যে আসলো, লাইট রে গুলা কি সত্যিকার অর্থে মিলিত হয়েছে নাকি আমি জোর করে মিলাই দিছি? হবে না। আমি কি জোর করছি? আলো এদিকে গেছে সমান্তরালে, ও এদিক ফোকাস দিয়ে চলে গেছে, আলো এখান দিয়ে লাইট কেন্দ্র বরাবর গেছে, কেন্দ্র দিয়ে চলে গেছে। হ্যাঁ, অবাস্তব বিম্বর ক্ষেত্রে হ্যাঁ, তখন হয় কি যে তখন হচ্ছে আমরা এই বরাবর মিলাইতে গেলে দেখা যায় যে তোমার এইখানে কোনো জায়গায় ছেদ করতেছে না, দেখা যায় দূরে সরে যাচ্ছে এরকম। হ্যাঁ, ধরলাম এইখানে ধরলাম এই কোণটা একটা হচ্ছে, ধরো এই এই রেখাটা তো নরমাল, এটা তো ফোকাস দিয়ে যাবে। আর একটা লাইন, এটা কি হইলো, ফোকাস থেকে বের হওয়া লাইটের প্যারালাল হয়েছে তাই না? হুম, ধরে নাও, এটার ক্ষেত্রে না, ধরে নাও আমাদের আলোক কেন্দ্র বরাবর পাঠানোর ফলে লাইটে এরকম হইলো, তাইলে ও কি কোথাও এখন ছেদ করবে মনে হচ্ছে? এই লাইন আর এই লাইন কিন্তু কোথাও ছেদ করতেছে না, তার মানে ও নর্মালি স্বাভাবিকভাবে মিলিত হচ্ছে না। ওকে কি করা লাগতেছে, আমাকে পিছনের দিকে বর্ধিত করা লাগে তখন। এই যে পিছনে বর্ধিত করলাম, এই কাজটা কে করতেছে, আমি করতেছি না, তা জোর করে মিলাই দিলাম না এটারে আমি। এই যে জোর করে মিলাই দেওয়া, এই জোর করে মিলাই দেওয়ার ফলে হচ্ছে বা সত্যিকার অর্থে আলো নিজে নিজে মিলিত হয় না। আলো যদি সত্যিকার অর্থে নিজে নিজে মিলিত হয় তাহলে সেটাকে আমরা বলি বাস্তব প্রতিবিম্ব। ঠিক আছে। আর যদি আলোকে আমরা জোর করে মিলাই দিই তাহলে সেটা হয় অবাস্তব প্রতিবিম্ব। বুঝতে পারলাম। হুম। আচ্ছা, আর একটা জিনিস, সেটা হচ্ছে আমরা মূলত এগুলো শিখতেছি একটা সূত্র শেখার জন্য, সেই সূত্রটার নাম হচ্ছে 1/f = 1/u + 1/v। এই সূত্রের প্রয়োগ শিখতেছি। হ্যাঁ, এই সূত্র দিয়ে হচ্ছে সব ম্যাথ করব আমরা। আচ্ছা, কই জানিয়েছিলাম, হ্যাঁ। আচ্ছা, এখন এইটা ছাড়াও তুমি এখন বারবার তো একে একে আমার বোঝাও সম্ভব না যে আমি এখানে কি করব, এখানে এই পাশে মিলাইতেছি নাকি এই পাশে মিলাইতেছি, এটা কিন্তু সবসময় একে একে বোঝাটা কঠিন যে আমাদের সত্যিকার অর্থে আলো মিলিত হইল নাকি হইল না। যদি ওইভাবে মিলাইতে পারি তাহলে তো ভালো কথা, বুঝে ফেললাম আলো সত্যিকার অর্থে মিলিত হয়েছে, তার মানে রিয়েল। আচ্ছা, রিয়েল বোঝার জন্য কি কি উপায় আছে সেটা দেখি। প্রথমত আমরা এইমাত্র পাইলাম আলো নিজে নিজে মিলিত হবে, নিজে নিজে মিলিত হবে বা ইন্টারসেক্ট করবে। আর একটা আছে, সেটাও কি দেখো, অন্য সময় যদি তোমার অবাস্তব বিম্ব গঠিত হইতো সেটাকে পিছনের দিকে বর্ধিত করতে হয় তাই না, অবাস্তব বিম্ব গঠনের জন্য। তখন পিছনের দিকে বর্ধিত করার মানে কি আসলে, আসলে লেন্সের যেই পাশে অবজেক্ট ছিল তার ইমেজ ওই একই পাশে পিছনে তৈরি হইতেছে তাই না। তাহলে অবজেক্ট এবং ইমেজ একই পাশে তৈরি হয় যদি আমি পিছনের দিকে বর্ধিত করি। বোঝো নাই? হ্যাঁ। হুম, তার মানে অবজেক্ট এবং ইমেজ যদি একই পাশে থাকে তাহলে সেখানে বুঝে নিতে হবে যে সেখানে তোমার জোর করে মিলানো হয়েছে, তার মানে সেটা রিয়েল না, সেটা হচ্ছে ফেক ইমেজ। বা রিয়েলের রূপটা কি, আনরিয়েল নাকি, ভুলে গেছি। আচ্ছা দেখি। আর যদি ইয়া হয় কি বলে ওর নাম, যদি সত্যিকার অর্থে মিলিত হয় তার মানে এটা হবে রিয়েল ইমেজ। এবং রিয়েল ইমেজের ক্ষেত্রে প্রত্যেকবার তুমি অন্য প্রতিফলন না প্রতিসরণের 9-10 বইয়ে তো তোমার বিভিন্ন পজিশনে রেখে রেখে চেক করা আছে তাই না। সবগুলোতে দেখো যেগুলো রিয়েল ইমেজ তৈরি হয় সেগুলো সবগুলোতে লেন্সের দুই পাশে থাকে ইমেজ এবং অবজেক্ট, দুইজন দুই পাশে থাকবে, এটা খেয়াল রাখবা। রিয়েলের ক্ষেত্রে তার মানে আর একটা অ্যান্সার পেলাম আমরা, অবজেক্ট এবং ইমেজ বিপরীত পাশে থাকবে, বিপরীত পাশে থাকে। আচ্ছা,
আর একটা জিনিস আছে, রিয়েল ইমেজ বোঝার উপায় হচ্ছে, রিয়েল ইমেজের ক্ষেত্রে এটা হচ্ছে উল্টা কথা আর কি। রিয়েল ইমেজ যদি আলোক সত্যিকার অর্থে মিলিত হয়, তাহলে ইউ এবং ভি এর মাপগুলো একটু দেখি। ইউ এর মাপ কিন্তু সবসময় পজিটিভ, এটা তো বুঝি তাই না? ইউ এর মান যেখানেই হোক, অবজেক্টের জন্য যেই লেন্সটা, তোমার সি থেকে অবজেক্টের যে দূরত্ব, এই দূরত্বটা, এটা সারা জীবন পজিটিভ হবে। আল্লাহ দুনিয়া যেখানে তুমি এক্সপেরিমেন্ট করো, ইউ কখনো নেগেটিভ নেওয়া যাবে না, ঠিক আছে? ইউ অলওয়েজ পজিটিভ। যদি দেখো ইউ নেগেটিভ আসছে, না অঙ্ক ভুল করছো। তাহলে ইউ পজিটিভ আছে আমাদের এই জায়গায়, ইউ সবসময় পজিটিভ, এটা মনে থাকবে। আচ্ছা, যদি আলো সত্যিকার অর্থে মিলিত হয়, তাহলে এই দূরত্বটাকে আমরা কি বলবো? ভি বলবো, তাই না? এখানে সত্যিকার অর্থে আলো মিলিত হয়েছে। হুম, হয়েছে। সত্যিকার অর্থে আলো মিলিত হইলে আমাদের ধরে নিতে হবে ভিও পজিটিভ। পজিটিভ হবে ভি। ভি মানে হচ্ছে অবজেক্টের ডিস্টেন্স। অবজেক্টের ডিস্টেন্স যদি আলো সত্যিকার অর্থে মিলিত হয় তাহলে পজিটিভ হয়। যদি আলো ভুয়া হয় বা মিথ্যা মানে কি বলে, আনরিয়েল হয়, অবাস্তব ইমেজ হয়, তাহলে হচ্ছে তার জন্য ভিটা নেগেটিভ ধরতে হয়, মনে থাকবে। হুম। কোন লেন্সের জন্য, কোন লেন্সের জন্য কি, মানে কোন লেন্সের জন্য পজিটিভ নাকি নেগেটিভ, এগুলা না হিসাব করে আমরা হিসাব করব হচ্ছে যে আলো রিয়েলি, মানে হচ্ছে কি জানি, সে কোন পাশে আছে, হ্যাঁ কোন পাশে আছে, তারপরে হচ্ছে সত্যিকার অর্থে আলো মিলিত হয়েছে নাকি হয় নাই, এইভাবে আমরা পজিটিভ নেগেটিভ হিসাব করব। তারপরে কোন সারফেসে আলো পড়লো, কোন সারফেস দিয়ে বের হইলো, এইসবের জন্য আমি রেডিয়াসের পজিটিভ নেগেটিভ হিসাব করব। তোমার যে উত্তল নিলাম বলেই যে তোমার উত্তল লেন্স হইলেই যে তোমার সেটা পজিটিভ রেডিয়াস হবে তা না, তার সারফেস গুলা খেয়াল রাখতে হবে, কারণ সারফেস দুইটা আছে, দুই সারফেসে দুই রকম ভাবে লাইট পড়ে। হুম। এটা হিসাব করে তারপরে আমরা এই ভিতরে মান বসাবো। আচ্ছা, আর একটা জিনিস জানি আমরা, যে এটা কি, এর কি পা মাথা উল্টায় গেছে নাকি ঠিক আছে? উল্টা গেছে। রিয়েল ইমেজ হইলে পা মাথা উল্টায়া যায়, এটাকে বলা হয় রিভার্সড। ও হ্যাঁ, উপরে এ প্রাইম, এটা হবে এ প্রাইম, রিভার্সড ইমেজ। পা মাথা উল্টে যায়, এবং এটা বেশিরভাগ ক্ষেত্রে হয়, রিয়েল ইমেজ তৈরি হলে পা মাথা উল্টাবেই। আর যদি তোমার আনরিয়াল হয় তাহলে দেখবা পা মাথা উল্টায় না, কারণ পিছনেরটা কি হয় দেখতে, এরকম একটা বড় কিছু একটা হয়, ভূমি ভূমির জায়গায় থাকে, বিটা আরেকটু উপরে উঠা যায়, তাই না? এই, মনে থাকবে এগুলা। আচ্ছা, মনে থাকাই ভালো। এবার হচ্ছে অপটিক্যাল সেন্টার সম্পর্কে একটু ধারণা দেওয়া দরকার। এইখানে আমি কি করছি, এইখানে যখন আলোটা এখানে ঢুকলো, তারপর এখান থেকে যখন বের হইলো, আমি এই মাঝখানে শুধুমাত্র একটা পয়েন্টে আলোর ইয়াটা দেখাইছি, কেন রিফ্র্যাকশনটা দেখাইছি, দুই সারফেসে দুইবার তার প্রতিসরণ হওয়ার কথা না? তো দুইবার তো দেখাইনি, কেন দুইবার দেখাইনি? সেটার জন্য আমাদের ধারণা নিতে হবে অপটিক্যাল সেন্টার সম্পর্কে, অপটিক্যাল সেন্টার আসলে হয় কি, এবং আমাদের বইয়ে অপটিক্যাল সেন্টার সম্পর্কে কি বলছে। হ্যাঁ, আমরা একটা জিনিস পড়ছি যে অপটিক্যাল সেন্টার বরাবর আলো পাঠাইলে আলো কি হয়, সরাসরি বের হয়ে যায়, তাই না? এটাই তো শিখাইছে আমাদের বই। আচ্ছা, ধরলাম ওর অপটিক্যাল সেন্টার হচ্ছে এখানে অবস্থিত। এখন আমি লাইট পাঠাইতেছি। অপটিক্যাল সেন্টার মানে হচ্ছে, অপটিক্যাল সেন্টারের সংজ্ঞা এমনভাবে দেওয়া হয় আসলে, যে যেই বিন্দুতে লেন্সের যেই বিন্দু বরাবর আলো ফেললে আলো সরাসরি ওই বিন্দু দিয়ে বের হয়ে যায়, সেটাকে আমরা বলি হচ্ছে অপটিক্যাল সেন্টার, ঠিক আছে? এটা হচ্ছে নিয়ম। তাহলে আমাদের জন্য অপটিক্যাল সেন্টার ধরে নিলাম এইরকম, এই বরাবর আলো ফেলছিলাম আমি, এই দিক দিয়ে বাইরে হয়ে গেল, তাহলে এটাকে আমাদের বইয়ের ভাষায় সুন্দর অপটিক্যাল সেন্টার হয়েছে। হ্যাঁ, কিন্তু কাহিনীটা এরকম না। কাহিনী কেমন? কাহিনী হইতেছে, ধরো আসলে ঘটনাটা কি ঘটে, আমরা যখন আলো ফেলি তখন এইখানে তো সে থাকে, তাই না? এখন আলোটা আমরা ফেললাম অপটিক্যাল সেন্টার বরাবর, ধরলাম অপটিক্যাল সেন্টার এই বরাবর, তাহলে এই বরাবর ধর আলোটা ফেলা হলো। তারপরে লাইট কি এই দিক দিয়ে আসলে কি বের হওয়ার কথা? এদিক তো বের হবে না, লাইট তখন বেন্ড করবে, তাই না? বেন্ড করে সে একটু এইরকম হয়ে যায়। হুম। তুমি যদি এখানে ইয়া এঁকে দেখো, এখানে যদি অভিলম্ব এঁকে দেখো, স্পর্শকের উপরে অভিলম্বটা নিই না আমরা, ওই অভিলম্ব এঁকে যদি দেখো, তাহলে দেখা যাবে সে একটু এইদিকে সরে আসতেছে। যদি একটু এইদিকে সরে আসে, একটু দেখবা এদিকে সরে আসবে লাইটটা, তারপরে আবার লাইট কি এখন এই দিক বরাবর চলে যাবে, তাই না? কারণ ওই যে ঠিক একই মাধ্যমে যদি ফেরত যায়, তাহলে এই লাইনের প্যারালাল হবে না, যে যে লাইন বরাবর আসতেছিল, বুঝিনি? এই লাইন বরাবর বের হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, কিন্তু একটা জিনিস খেয়াল করো, আসলে এটা তাহলে কি, আমি তো ফেললাম অপটিক্যাল সেন্টার বরাবর, কিন্তু রিয়েল লাইফে কিন্তু অপটিক্যাল সেন্টার বরাবর ফেললে দেখালাম কি, রিয়েল লাইফে অপটিক্যাল সেন্টার বরাবর ফেললে সে একটু সাইড দিয়ে বের হয়ে যায়।
তাহলে কি আলো এদিক দিয়ে বের হয়ে যাওয়ার কথা আমাদের বইয়ের সংজ্ঞা অনুযায়ী, কিন্তু এই যে মাঝখানে এই দূরত্বটা তাহলে কেন তৈরি হইতেছে? এই কাহিনীটা কি? কাহিনীটা হচ্ছে আমাদের বইয়ে যেটা বলছে সেইটা হচ্ছে একটা কথা লেখা আছে, দেখবা আমাদের বইয়ে প্রত্যেকবারই যে লেন্সগুলো ইউজ করছে সেগুলো অনেক সরু লেন্স, সরু লেন্সের কথা বলা থাকে কিছু কিছু জায়গায়, সব জায়গায় উল্লেখই করে না, কিন্তু কিছু কিছু জায়গায় বলা হয় সরু লেন্স। সরু লেন্স কেন? কারণ হচ্ছে আমরা একটা কথা বললাম তোমাকে ওই যে উপরের দিকে পড়াইছিলাম এই জায়গায়, যে যার কার্ভেচার যত কম হয়, যার সরি এটার কার্ভেচার কম, কার্ভেচার কম হলে লাইটটাকে কি হয় বাঁকানো তার জন্য কঠিন, আর যদি কার্ভেচার বেশি হয় তাহলে লাইট বাঁকানো তার জন্য সহজ। বলো লেন্স যত বেশি পাতলা হবে বা যত বেশি চিকন হবে, অর্থাৎ তার পেট যত কম হবে, তার পেট যত চিকন হবে তার কার্ভেচার তত বাড়বে না কমবে? কার্ভেচার তত কমতে থাকবে, তার রেডিয়াস কি বাড়বে না কমবে? রেডিয়াস বাড়বে। রেডিয়াস বাড়লে দেখা যাইতেছে তার কার্ভেচার কমে এবং তার আলোকে বাঁকায় দেওয়ার ক্ষমতা কমে যায়। আলোকে বাঁকা, এখন তুমি যদি এই লেন্স নিছো, এর থেকে যদি আরো চিকন লেন্স নিতা তাইলে এই যে সাদা লাইটটা সেটা নিশ্চয়ই এইখানে কোথাও থাকতো। যদি আরেকটু চিকন লেন্স নিতা তাহলে সাদা লাইটটা এইখানে কোথাও থাকতো। যদি আরো চিকন লেন্স নিতা তাহলে এই যে ডটেড গোলাপি লাইন আর এই সাদা লাইন, এই দুইটা লাইন একটা আরেকটার উপর অলমোস্ট বসে যাইতো, তাই না? এই যে অলমোস্ট বসে যাওয়ার কেসটা সেটাকেই বলতেছে আমরা সরু লেন্স, আমাদের বইয়ে এটাকেই সরু লেন্স বলছে, সে কারণে ধরা হয় যে আলোক কেন্দ্র বরাবর আলো ফেললে আলো হচ্ছে ওই দিক বরাবরই বের হয়ে যাবে। এগুলো হয় শুধুমাত্র সরু লেন্সের জন্য, মনে থাকবে। বুঝছি? আচ্ছা। আচ্ছা, এই হচ্ছে গেল আলোক কেন্দ্র ঘটনা। আলোক কেন্দ্রটা হচ্ছে এইভাবে ডিফাইন করা হয়, তার মানে আমরা সরু লেন্স ইউজ করতে চলে, এই হচ্ছে ঘটনা। হ্যাঁ, আচ্ছা, এরপরে আমরা একটু দেখি আনরিয়েল ইমেজ সম্পর্কে একটু দেখে নিই, বা ভার্চুয়াল ইমেজ বলে, আনরিয়েল ইমেজ বা ভার্চুয়াল ইমেজ, সেটা কিভাবে তৈরি হয় বা কোন জায়গায় তৈরি। আমাদের কিন্তু বইয়ের বেশিরভাগ আলোচনা ও অবতল লেন্স এমন আহামরি কিছু না, বাকি বাকি সব একই রকম প্রপার্টি, তো আহামরি ওটা নিয়ে বেশি গুতাইতেছি না আমি। মূলত উত্তল লেন্স নিয়ে আলোচনা করলে বাকিগুলো এমনি বোঝা যায় কি হবে অবতলের ক্ষেত্রে। হ্যাঁ, আচ্ছা, তাহলে ধরলাম ওর জন্য এইটা হইতেছে আমাদের উত্তল লেন্স দিছে, এটা উত্তল লেন্স। এইখানে নির্দিষ্ট দূরত্বে এইখানে ধরলাম আমাদের একটা আছে এফ, এখানে আর একটা এফ, এখানে দিলাম সি এবং এখানে দিলাম আর একটা সি। ওকে, আচ্ছা, এখন একটা অবজেক্ট রাখতে হবে। অবজেক্ট রাখবো আমরা, অবজেক্ট ধরলাম একটা অবজেক্ট হচ্ছে এখন ফোকাসের ভিতরে আছে, অবজেক্ট রাখছি ফোকাসের মধ্যে। অবজেক্ট যদি ফোকাসের ভিতরে থাকে তাহলে দেখি কিভাবে চেঞ্জ হয় তার চেহারা। তাহলে প্রথমত যেটা ভূমি দিয়ে যেটা বাইর হবে, যেটা এই তলা দিয়ে বের হইতো, ওটা তো এমনিতে এই অক্ষ বরাবরই থাকে, তো ওটা না নিলাম আর। বাকি দুইজনকে নেই, তাইলে একটা লাইট রে আমি পাঠাইলাম তোমার প্যারালালে, ও কোন দিক দিয়ে চলে যাবে? এই দিক দিয়ে চলে গেল, বুঝছি। আর একটা লাইট রে পাঠাবো, সেটা কোন দিক দিয়ে পাঠাবো? সেটা পাঠাবো অপটিক্যাল সেন্টার বরাবর। তো অপটিক্যাল সেন্টার বরাবর পাঠালে দেখা যাইতেছে তারা দুজন একজন আরেকজনকে কি ছেদ করতেছে না করতেছে না? করে? করতে চায় না, তাহলে কি করতে হবে? ওদেরকে জোর করে মিলাই দিতে হবে। তাহলে পিছনের দিকে বর্ধিত করে দিই, এই লাইন পিছনের দিকে চলে যাবে এরকম, আর এই লাইনটাও পিছনের দিকে বর্ধিত করে দিতে হবে। পিছনের দিকে বর্ধিত করলে দেখা যাবে সে এইখানে কোথাও ছেদ করতেছে। হ্যাঁ, আগেরটা তো চূড়ামি করে আঁকছি আমি, ঠিক মতো আঁকি। এটা এইদিকে আর এইটা হইতেছে এইদিকে, এমনি ছেদ করতেছে, আমি ভাবছিলাম ছেদ করবে না, তো একটু আলগা বেন্ড করে দেই। আচ্ছা, এইটা তাহলে আমাদের, যদি এটা হচ্ছে বি ছিল, এটা হচ্ছে আমাদের এ, তাহলে এটা হয়ে গেল এখন বি প্রাইম, এবং এইটা হলো আমাদের এখন এ হবে এই জায়গায়, সরি। হুম, আচ্ছা, তাহলে এখন আমাদের ক্ষেত্রে ওই যে বললাম জোর করে লাইট মিলাই দিছি, তাহলে এটার জন্য কি হবে? ভার্চুয়াল ইমেজ পাবো, তাই না? লাইট রেস ইন্টারসেক্ট করতেছে, লাইট রেস ওয়্যার ফোর্সড টু ইন্টারসেক্ট। এটাকে আমরা, এবং হচ্ছে এটা একটা, এটা দিয়ে বুঝবো ভার্চুয়াল ইমেজ। আর একটা জিনিস দিয়ে বোঝা যায় যে লেন্সের একই পাশে আছে, তাই না? এটা বলছিলাম যে লেন্সের একই পাশে হবে, তাহলে আমরা বুঝবো যে সেটা ভার্চুয়াল ইমেজ, একই পাশে। এটা যে ইমেজটা পাইতেছি তাহলে সেই ইমেজটা হবে হচ্ছে ভার্চুয়াল ইমেজ বা আনরিয়েল ইমেজ, বা অবাস্তব, ভার্চুয়াল অর আনরিয়েল, হচ্ছে অবাস্তব যাই বলি। আচ্ছা, এটার কি পা মাথা উল্টায় গেছে নাকি ঠিক আছে? ঠিক আছে, পা মাথা যদি ঠিক থাকে তাহলে সোজা বা স্ট্রেইট, পা মাথা
ঠিক আছে, তাহলে এটা হবে হচ্ছে সোজা বা স্ট্রেট। আর একটা জিনিস, যেহেতু আনরিয়েল ইমেজ, তাহলে ওর ভি কি হবে? ভি হবে নেগেটিভ। ভি নেগেটিভ। আর কি আছে? আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে যে আমরা আসলে মানে এই অবজেক্টটাকে দেখি কিভাবে এটা বলো তো? মানে আমরা দেখবো কেমনে এই জিনিসটারে? আমরা কি এই দিক থেকে দেখতেছি নাকি এই দিক থেকে দেখতেছি বলো তো? আ- মানে কি এখান থেকে? আমরা যদি এখান থেকে দেখি তাহলে কি তুমি এইটারে দেখতে পাবা নাকি এটারে দেখতে পাবা? তুমি যদি এদিক থেকেই দেখো তাহলে তো এটারে এমনিই দেখতে পাইতেছো। এটা তো আর প্রতিবিম্ব দেখা লাগবে না তোমার। আমরা হচ্ছে লেন্সের ভিতর দিয়ে দেখি, হ্যাঁ, লেন্সের ভিতর দিয়ে দেখি বলে হচ্ছে এই যে হিউম্যান আই হচ্ছে এইখানে থাকে, আমাদের চোখ এখানে থাকে, নাহলে তো মানে ঘটনাটা ঘটে কিভাবে দেখো। তুমি যদি এখানেই থাকো, তুমি তো দেখতেই পাবা যে লাইট গুলো হচ্ছে এই দিক বরাবর চলে গেল, এটা তো তুমি আর দেখতে পাও না, তুমি এই জিনিসটাকেই দেখতেছো। এই যে মিলানোর কাজটা যে করতেছে, এই কাজটা করতেছে কে? এটা তো আমি আর হাতে এঁকে করি না, এই কাজটা হয় কিভাবে? এটা হচ্ছে আমাদের চোখ যদি এখানে থাকে, আমরা যদি জিনিসটাকে এখান থেকে দেখার চেষ্টা করি, এটা ধরো হিউম্যান আই, হিউম্যান আই যদি এখানে থাকে তখন ওর মনে হয় কি, আচ্ছা এদিক থেকে একটা লাইট আসতেছে, এদিক থেকে একটা লাইট আসতেছে, এই দুইটা কিন্তু একই চূড়া থেকে আসতেছে তাই না? শীর্ষ থেকে আসতেছে। হ্যাঁ, একই শীর্ষ থেকে আসতেছে, তাইলে এই দুইটা লাইটের প্রপার্টি সেম, মানে তা বা হচ্ছে ওই বিন্দু দুইটার কালার বা যা কিছু বলো সবকিছু কিন্তু সেম। এই বিন্দু দুইটা একই জিনিস, একই ইমেজ ধারণ করে আসতেছে হিউম্যান আইয়ের কাছে। তখন ওর মনে হবে ও আচ্ছা ও তো এদিক থেকে আসতেছিল, তখন আমাদের চোখই ব্রেইনের মধ্যে সেটার একটা অবাস্তব ইমেজ সেগুলোকে পিছনের দিকে বর্ধিত করে। এই কাজটা মানে আমি জোর করে করিনি, এগুলো আমাদের হিউম্যান আই এটাকে পিছনের দিকে অটোমেটিক মনে করে ও আচ্ছা এইখানে হয়তো কোথাও একটা থেকে সে আসতেছে। বুঝতে পারছি? তখন মনে হয় যে ও আচ্ছা এটা চূড়াটা তো এখানে অবস্থিত। ও তখন নিজে নিজে আলোগুলাকে মিলায় দেয়, তাই বি প্রাইমে আলো মিলায়, আর হচ্ছে এ প্রাইম তো এখানে তো এমনিতেই থাকে। এটা হচ্ছে এ প্রাইম। এটা হচ্ছে অবতল লেন্সের জন্য, ও সরি উত্তল লেন্স, সরি উত্তল লেন্সের জন্য। ও, কল দেয় কিনা। আচ্ছা, আমরা যেখানে ছিলাম, হুম, তাহলে আমাদের চোখ হচ্ছে এই জিনিসটারে জোর করে মিলাই দিতেছিল, ঠিক আছে? এটা তো মনে হয় ক্লিয়ার হয়েছে তাই না? এই চেহারা তো আগেও দেখছি ছোটবেলায়। শেষ? আচ্ছা, এটা শেষ। এবার হইতেছে লেন্সের কিছু ইয়াতে যাব। আচ্ছা, চশমার জন্য একটু রেডি থাকো, হ্যাঁ, চশমাটা একটু পড়াই নিই আমরা। এমনিতে কোনো ম্যাথ করাচ্ছি না কিন্তু, হ্যাঁ, শুধু থিওরি করাই দিচ্ছি। ম্যাথ করবো, ম্যাথের জন্য তো ম্যাথ তো করাই না শুরুতে, ম্যাথ তুমি নিজে কনসেপ্ট বুক থেকে করতে পারবা, অথবা না করলেও ঝামেলা নেই, আমি করাই দেবো নি সব অঙ্কই। আচ্ছা, আর হচ্ছে ইয়া, এখন হচ্ছে থিওরি কিছুটা। এখন আমাদের হচ্ছে পাওয়ার রিলেটেড আর হচ্ছে ফোকাস দূরত্ব রিলেটেড, হ্যাঁ। পি আর এফ, এই দুইটা পড় জানো, এগুলো সম্পর্কে অলরেডি 19-এ ছিল। এগুলো যদি পজিটিভ হয় তাহলে এটাকে আমরা কি বলি? কনভেক্স লেন্স, তাই না? কনভেক্স লেন্স। আর যদি এটা নেগেটিভ হয় তাহলে এটাকে আমরা কি বলি? কনকেভ লেন্স। ফোকাস দূরত্ব দেখেই চেনা যায়। কনকেভ। হুম। এ পজিটিভ নেগেটিভ তো ইয়ার উপরে, লেন্সের উপর ডিপেন্ড করে। লেন্স কি ধরনের লেন্স, পেট মোটা নাকি পেট চিকন? ওই যে, হ্যাঁ হ্যাঁ, অবতল লেন্সের জন্য এই যে পেট, এটা বুঝবো কিভাবে? ওই যে বললাম তোমাকে, ওর সারফেস যেমনই হোক তেমনই হোক না কেন, ওর পেট দেখে বুঝতে হবে যে ও আসলে ওর মেইন প্রপার্টিটা কি। ওর পেট যদি মোটা হয় তাহলে ও কনভেক্স, ওর জন্য তোমার ফোকাস দূরত্ব পজিটিভ। ওর যদি পেট চিকন হয় তাহলে ওর জন্য ফোকাস দূরত্ব নেগেটিভ। ঠিক আছে? এটা আমি বলতে পারবো কিনা এখন আমার মনে পড়তেছে না, ফোকাস দূরত্ব নেগেটিভ হওয়ার ব্যাপারটা। যদি অবতল হয় দেখি তো, অবতল হলে ফোকাস দূরত্ব পজিটিভ হয় তাই না? তাহলে এদিকে যায়, এই দিক বরাবর গেল। আর যদি উল্টা হইতো তাহলে এই দিক বরাবর যে সেই দিকে ফেরত আসতো পিছনের দিকে। এইভাবে মনে রাখতে পারো যে তোমার যদি উত্তল লেন্স হয় তাহলে উত্তল লেন্সে কি হয়, এদিকে যখন সমান্তরাল আলো ফেলি, আলো হচ্ছে তার সামনের দিকে আগায় যেতে থাকে। কিন্তু যদি আমি অবতলের উপরে এইভাবে সমান্তরাল আলো ফেলি তাহলে পিছনের দিকে এসে সে ফোকাস দিয়ে চলে যায়। তাহলে এই তো একটার ফোকাস দূরত্ব, সে আবারও একই দিকে ফেরত আসলো, যেদিক থেকে মারছিলে সেই দিকে, ওই একই দিকে ফেরত আসলে কি হয়, এমনিতে নেগেটিভ সাইন ইউজ করতাম না আমরা কিছু কিছু জায়গায়, যে ভিতে নেগেটিভ হয়েছে কারণ ওরা একই দিকে ছিল। এটার ক্ষেত্রে ফোকাস বিন্দুটা যেহেতু আমি একই দিকে ফেরত আসতেছি সেই কারণে নেগেটিভ বলতে পারো। আর যেহেতু সে সামনের দিকে আগা যায় উত্তোলের জন্য, তাহলে এটার জন্য আমরা পজিটিভ বলতে পারি, এরকম। বুঝছি? এটার আর একটা কাহিনী আছে, এটা আর একটা জিনিস আছে, সেটাও বলতেছি। এটা কিরকম?
সেটা হচ্ছে ধরো আচ্ছা, পি সমান যে 1/f, ওটা তো জানোই তাই না? আর এককও তো জানার কথা, নতুন কিছু না, তাও একটু লিখে দিই। পি সমান হচ্ছে 1/f। এখানে পি এর একক হচ্ছে এসআই ইউনিট, যদি সবগুলো এসআই ইউনিটে মাথায় রাখতে হবে, এসআই ইউনিট। তাহলে এসআই ইউনিটে এফ এর একক হচ্ছে মিটার বা এম দিয়ে লেখে। আর পি এর একক কি? ডাইঅপ্টার। ডাইঅপ্টার বানান ভুলে গেছি ইংলিশে। ডাইঅপ্টার। ডাইঅপ্টার লেখে হচ্ছে ডি দিয়ে, আর মিটার তো এম দিয়ে লেখে, তো জানা কথা। হ্যাঁ, ডি দিয়ে ডাইঅপ্টার। আচ্ছা, এখন আমরা একটা জিনিস চোখের সাথে এই জিনিসটাকে রিলেট করার ট্রাই করবো, হ্যাঁ? তার আগে একটা অঙ্ক করে নাও ছোট। দেখো, বললাম যে আমার চশমার পাওয়ার, হ্যাঁ, আমার চশমার পাওয়ার হতেছে -3d। তাহলে এটা থেকে কি কি ইনফরমেশন পাওয়া যায়? প্রথমত আমার পাওয়ার -3 পাইলাম। এখান থেকে আমার ফোকাস দূরত্ব বের করতে পারবো। আমার চশমার ফোকাস দূরত্ব কত? 1/p, মানে হচ্ছে 1/-3, দ্যাট ইজ -0.33, তারপর পৌনপুনিক মিটার। অথবা আমরা বলতে পারি -33.33 সেন্টিমিটার, তাই না? এবং আমি যে লেন্সটা ইউজ করি সেই লেন্সটা কি তাইলে পজিটিভ নাকি নেগেটিভ? দিতেছে নেগেটিভ, তার মানে সেটা কি লেন্স? কনকেভ লেন্স, তাই না? বা অবতল লেন্স ইউজ করি আমি। আচ্ছা, অবতল লেন্স ইউজ করার দরকারটা কি? এটার কি দরকার হইলো? একটা জিনিস খেয়াল করো, আমাদের ধরো চোখে তো একটা লেন্স থাকে। চোখের লেন্সটা কি উত্তল না অবতল? উত্তল লেন্স, হ্যাঁ। তাহলে এটা হইতেছে চোখের লেন্স, যেটা ইয়া দিয়ে আঁকি। এটা হচ্ছে আমাদের চোখের লেন্সটা, ধরো এইরকম, হ্যাঁ, স্বাভাবিকভাবে চোখের লেন্সটা এরকম আছে। ওর উপরে কি থাকে বলো তো? এই যে এমনি যেমনি যে আটকায় রাখে লেন্সটাকে, ভুলে গেছো না মনে আছে? সিলিয়ারি বডি না সিলিয়ারি পেশি জানি থাকে, তাই না? সিলিয়ারি বডি অথবা সিলিয়ারি পেশির মাধ্যমে, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের অক্ষিক গোলক, এটা হচ্ছে সিলিয়ারি বডি বা সিলিয়ারি পেশি। এগুলা কিসের জন্য দায়ী? আমাদের চোখে লাইট পড়লে সেটা হচ্ছে প্রয়োজন মতো সিলিয়ারি বডি প্রেসার দেয়, বা হচ্ছে ইয়া হয়, সিলিয়ারি বডি যদি ইয়া করে, কি বলে নাম, প্রসারিত হয়, তাহলে এই লেন্সটা কি আরেকটু কি হয়ে যাবে, মোটা হয়ে যাবে না? এরকম হয়ে যাবে উপর থেকে যদি চাপ দেয়। বুঝছি? ওই, হ্যালো। এটা হচ্ছে সিলিয়ারি বডি, তাই না? বা সিলিয়ারি পেশি বলে। সিলিয়ারি পেশি যদি প্রসারিত হয়, তাহলে একে দুই পাশ থেকে প্রেসার দিতেছে, তাই না? দুই পাশ থেকে প্রেসার দিলে এটা কি একটু আরেকটু মোটা হয়ে যাবে না? এরকম হয়ে যাবে না, এত বেশিও হবে না ওর আর কি। তাহলে ওর ব্যাসার্ধটা কি বাড়বে নাকি কমবে, এটা বলো? ব্যাসার্ধ বাড়বে। যদি ব্যাসার্ধ, এই বেটা কি কস, ব্যাসার্ধ কমবে না, কার্ভেচার বেশি হয়ে যাবে। বুঝিনি। ওকে যদি দুই পাশ থেকে চাপ দেয়, প্রসারিত হইলে কি হয়? এগুলা প্রসারিত হয়ে গেলে প্রেসার দিবে না ওকে দুই পাশ থেকে, তখন ও একটু মোটা হয়ে যাবে। হুম। মোটা হলে ব্যাসার্ধ বাড়ে। কি হয়? মোটা হলে কি হয়? ব্যাসার্ধ বাড়ে না কমে? এটা দেখো, কার্ভেচার বেড়ে গেল, তাই না? কার্ভেচার বেড়ে যায়, কার্ভেচার বাড়া মানে ব্যাসার্ধ কমে যাওয়া। বুঝছি এবার? কার্ভেচার বেশি হলে ব্যাসার্ধটা কি হয়? কমে যায়। ব্যাসার্ধ কমে গেলে তার আলোকে বাঁকানোর ক্ষমতা কি বাড়ে নাকি কমে? হুম। আচ্ছা, তাহলে আমাদের নর্মাল চোখে ধরো এখানে হচ্ছে নর্মাল ডিস্টেন্সে, মানে হচ্ছে কি হয়, স্বাভাবিক, একদম স্বাভাবিক সিলিয়ারি বডি ধরো একদম নিজের মতন স্বাভাবিক অবস্থায় আছে, তখন লেন্সের ফোকাস দূরত্বটা থাকে হচ্ছে 25 সেন্টিমিটার দূরে, ঠিক আছে? এই ডিস্টেন্সে 25 সেন্টিমিটার দূরে থাকলে হয় কি, ও একদম স্বাভাবিকভাবে জিনিসটাকে ফোকাস করতে পারে, হ্যাঁ। ওর হচ্ছে এই পেশির উপরে কোনো প্রেশার পড়ে না, এটার উপরে কোনো প্রেশার পড়ে না, ওর তখন স্বাভাবিক অবস্থা থাকে হচ্ছে 25 সেন্টিমিটার দূরে। এখন যে হচ্ছে তোমার মতো স্টুডেন্ট সারাদিন লেখাপড়া করে, তাই না? তাদের জন্য, তারা হচ্ছে নর্মালি অবজেক্টকে কোথায় রাখে? 25 সেন্টিমিটার দূরে রেখে তো কেউ বই পড়ে না, তাই না? বা হচ্ছে সারাদিন মোবাইল টেপে, তারা কি 25 সেন্টিমিটার দূরে রেখে মোবাইল টেপে? তখন তারা মোবাইলটা কই রাখে? আরো কাছাকাছি না? ধরলাম এইখানে মোবাইলটারে রাখছে এখন। তাহলে এখন চোখটাকে হচ্ছে এখন এই বিন্দুতে ফোকাস করতে হবে, ধরলাম 15 সেন্টিমিটার দূরে ফোকাস করতে হবে। 15 সেন্টিমিটার দূরে ফোকাস করার জন্য ওর কি ওর যেই কার্ভেচারটা আছে, কার্ভেচার কমাইতে হবে নাকি বাড়াইতে হবে?
কার্ভেচার বাড়াইতে হবে নাকি কমাইতে হবে? হ্যাঁ, শোনা যাইতেছে না, মেসেজ লেখা যায় ঠিকই। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, বলছি যে এখনো 15 সেন্টিমিটার দূরে মোবাইলটাকে রাখছে, তাই না? এখন 15 সেন্টিমিটার দূরে মোবাইল রাখলে ওর যে এখন কার্ভেচারটা আছে, স্বাভাবিক কার্ভেচার কত, 25-এ ইয়া করতে পারে, ফোকাস করতে পারে, তাই না? তাহলে ও 15 সেন্টিমিটার দূরে ফোকাস করার জন্য ওর কি কার্ভেচারটাকে বাড়াবে নাকি কমাবে? কার্ভেচার, হ্যাঁ, কার্ভেচার বাড়াইতে হবে। কার্ভেচার বাড়ানো মানে রেডিয়াস ছোট করে দেওয়া, তাই না? রেডিয়াস ছোট হয়ে যাবে। রেডিয়াস ছোট হওয়ার জন্য কি করতে হয়? দুই পাশ থেকে প্রেসার দিতে হয়, তাই না? তাহলে এখন যে সারাদিন মোবাইল টিপতেছে, যে সারাদিন বই পড়তেছে, তার জন্য কিন্তু সবসময় 15 সেন্টিমিটার দূরে রাখে সে বেশিরভাগ সময়। তখন আমাদের চোখটা ভেবে নেয়, এই পেশিগুলো তখন মনে করে ও আচ্ছা, ওস্তাদের মনে হয় ফোকাস দূরত্ব এইখানেই বেশি দরকার। তাহলে আমরা কি করি, তখন সে পার্মানেন্টলি এই জিনিসটাকে মোটা করে ফেলে, বা পার্মানেন্টলি ওর কার্ভেচারটাকে চেঞ্জ করে দেয়। পার্মানেন্টলি যদি ওর কার্ভেচার চেঞ্জ হয়ে যায়, ও তখন এরকম মোটা ছিল একটু আগে, এরকম মোটা এরকম ছিল, তাহলে এখন অবস্থা কি এরকম হয়ে যাবে না? বুঝতে পারছি। এরকম করলে ওর কি আলোকে বাঁকানোর ক্ষমতা বেশি হয়ে যায়, তখন এই বিন্দু থেকে আলো আসলে সেটাকে সে এইভাবে রেটিনার দিকে পাঠায় দেয়, রেটিনা না, হ্যাঁ রেটিনার দিকে পাঠায় দেয়। আর হচ্ছে এই দিক থেকে পাঠানো কোনটার মনে হয় যে আলোকে বাঁকানো হইলো কোনটাতে বেশি, ধরো এখান থেকে আলো এইভাবে পাঠাইলো, আর এইখান থেকে আলোকে এইভাবে পাঠাইলো, কোনটাতে আলো বেশি বাঁকাইলো? মোবাইলের দূরে মানে 15 নাকি 25, কোনটার জন্য আলোকে বেশি বাঁকাইতে হয়? মোবাইলের জন্য বেশি বাঁকাইতে হয়। তাহলে মোবাইলের সময় বাঁকানোর সময় চোখের অবস্থা কি এরকম হয় না? হুম। তাহলে বলো তো কোনটাতে, মানে তাহলে আমরা পাওয়ারফুল বলতে মানে আমাদের চোখের মানে মানে এমনিতে লেন্সের পাওয়ার বলতে বোঝায় আলোকে বাঁকানোর ক্ষমতা। তাহলে বলো কোন আলোর বাঁকানোর ক্ষমতা বেশি? মানে সরি, কোন কোন লেন্সের জন্য বাঁকানোর ক্ষমতা বেশি? মোটাটার জন্য বাঁকানোর ক্ষমতা বেশি হয়। তাহলে আমাদের চোখের ক্ষেত্রে ধরলাম স্বাভাবিকভাবে আমাদের চোখের লেন্সের পাওয়ার হইতেছে, যেহেতু এটা হচ্ছে পজিটিভ, পজিটিভ এমনিতে উত্তল, ধরলাম স্বাভাবিকভাবে এটা হচ্ছে 3। তাহলে ওর পরিবর্তিত অবস্থায় ওর লেন্সের পাওয়ার এখন কত হয়ে গেছে? বাড়ছে, বাড়ছে তাই না, 4 হয়েছে। হুম। আচ্ছা, এখন আমাদের উদ্দেশ্য থাকে যাদের চোখের মধ্যে এই পার্মানেন্ট প্রবলেমটা তৈরি হইলো, মানে জিনিস বেশি কাছে দেখে দেখে অবস্থা হয়েছে যে দূরের জিনিস আর দেখে না, এটা হয় সমস্যা। তোমারও যেটা হয়েছে, আমারও যেটা হয়, যে কাছের জিনিস বেশি দেখার কারণে আমরা এখন দূরের জিনিস ঠিক মতো দেখতে পাই না। এটা কেন হয়? কারণ আমাদের ব্যাসার্ধটা বেড়ে গেছে। বুঝছি, আমরা শুধুমাত্র কাছের জিনিসগুলোকে সুন্দরভাবে ফোকাস করতে পারি, দূরের জিনিসগুলোকে ফোকাস করতে দিলে তখন এই অবস্থা থেকে স্বাভাবিক চোখ, আমাদের স্বাভাবিক চোখ ধরো এইরকম আছে, এটা কি নিলাম, সার্কেল কই, আমাদের স্বাভাবিক চোখ কিরকম ছিল, এরকম ছিল। হুম, এরকম ছিল। এখন এই অবস্থা থেকে তাকে আরো চ্যাপ্টা করা, এটার মানে কি, সে এখন দূরের জিনিস দেখতেছে। চ্যাপ্টা করলে কি হবে? দূরের জিনিস তাকে এখন কম বাঁকাইতে হবে। কম বাঁকাইতে হয় কি জিনিস? দূরের জিনিসগুলোকে কম বাঁকাইতে হয়। হ্যাঁ। তাহলে ওর স্বাভাবিক এই অবস্থা থেকে এইভাবে পরিবর্তন করা এটা ওর জন্য ইজি। তো এই অবস্থা থেকে ওকে এইরকম পরিবর্তন করা এটা একটু কঠিন না? এই কাজটাই হচ্ছে করতে পারে না, সিলিয়ারি বডির ওই পাওয়ারটা চলে যায়, এবং এই রোগটাকে আমরা কি রোগ বলি? এটা কি রোগ? এই রোগের নাম কি? হ্রস্ব দৃষ্টি, বা ইংলিশে বলে মায়োপিয়া। হ্রস্ব দৃষ্টি বা মায়োপিয়া, খুব সম্ভবত, আমার মনে নেই, মানে বাংলাটা মনে নেই, হ্রস্ব অথবা দীর্ঘ দৃষ্টি কিছু একটা, এটা হচ্ছে মায়োপিয়া বলে ইংলিশে। আচ্ছা, তার মানে মায়োপিয়ার ক্ষেত্রে আমাদের চোখের পাওয়ার বেড়ে যায় আসলে, তাই না? চোখের পাওয়ার বেড়ে যায়। এখন চোখটাকে স্বাভাবিক অবস্থায় আমি আনতে চাই, এই যে এরকম ব্যবহার, মানে ও যাতে আগের মতন আচরণ করে, ও যাতে আগের মতোই 25 সেন্টিমিটার দূরত্বে জিনিসগুলোকে দেখতে পায়। তাহলে আমরা কি করতে পারি, ওকে এই এটার সামনে আর একটা লেন্স বসাবো। এখন এখন ঘটনাটা কি হয় যখন আমরা লেন্স নিয়ে কাজ করি, ধরো তোমাকে আমি এইরকম একটা লেন্স দিছি, আর ধরো তোমাকে আমি এইরকম একটা লেন্স দিলাম, পাশাপাশি দুইটা লেন্স রাখলাম, অথবা এখানে এরকম একটা লেন্স রাখলাম। যদি লেন্সগুলোকে একদম পাশাপাশি বসানো হয় তখন তাদের পাওয়ারগুলোর বীজগাণিতিক যোগফল হয় হচ্ছে টোটাল পাওয়ার। ঠিক আছে, যেমন ধরো এটার পাওয়ার ধরো +2, এটার পাওয়ার ধরো -1, এটার পাওয়ার ধরো +3। হুম। তাহলে টোটাল পাওয়ার কত হবে? টোটাল পাওয়ার বীজগাণিতিক যোগফল পাওয়ার, নেট পাওয়ার হবে প্রথমটার জন্য +2 -1 +3, কত হইল? +4। বুঝতে পারছি? আচ্ছা,
তাহলে আমরা যখন এখন চোখের সামনে একটা লেন্স রাখতেছি তখন কি হয়, তোমার দুইটা লেন্স একসাথে কাজ করে এবং তাদের মধ্যে একটা বীজগাণিতিক যোগফল আমরা বের করি, তাই না? তাহলে এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের স্বাভাবিকভাবে এটা কিন্তু +3 ধরে নেওয়া, হ্যাঁ, আর সত্যিকার অর্থে +3 না, চোখের পাওয়ার আমি জানি না কত, ধরে নিছি +3। তাহলে +3 ছিল, আমি এখন +4 বানায় ফেলাইছি এটারে পড়ালেখা করে করে। তাহলে এটাকে আবার +3 তে আনার জন্য আমাকে কি করতে হবে, নেগেটিভ পাওয়ারওয়ালা কাউকে নিতে হবে। নেগেটিভ পাওয়ারওয়ালা কোনো কোনো কিছুকে যদি আমি সামনে বসাই দিই, চশমা যদি আমি নেগেটিভ পাওয়ারের ইউজ করি, তাহলে ওই এই মোটা লেন্স এবং আমার চশমার লেন্স এরা দুইজন মিলে যাতে 3 তৈরি করে সেটা হবে আমাদের উদ্দেশ্য। তাইলে এখন আমাদের কাছে আছে +4, আমি একটা লেন্স ইউজ করব, সেটা ধরলাম লেন্সের পাওয়ার হচ্ছে পি, আমার নেট রেজাল্ট হবে হচ্ছে 3, যাতে আমি আগের মতন দেখতে পাই। তাহলে আমাদের পি এর ভ্যালু কত হতে হবে, -1। বুঝতে পারছি? তার মানে আমাদের চোখ যেটা মোটা হয়ে গেছে এটা যাতে আগের মতন চিকন চোখের মতন আচরণ করে বা চিকন পেটের মতন আচরণ করে, সেই কারণে আমরা আরো কি করি, পেট চিকনওয়ালা একটা লেন্স ইউজ করি, যেটাকে আমরা বলি নেগেটিভ পাওয়ারের চশমা ইউজ করা বলি, যেটা আর কি, বা হচ্ছে অবতল লেন্স ইউজ করা। তাহলে উত্তলের সাথে অবতল একটু অ্যাটাচ করে আমরা সেটাকে আগের মতন অবস্থা বানায় ফেলি, এটা হইতেছে আমাদের চোখ এমনি কাজ করে। এবং তার ফলে কি হয়, 25 সেন্টিমিটার দূরে তার নিকট বিন্দুটা 25 সেন্টিমিটার দূরত্বে ফেরত চলে যায়। যেটা 15তে নামায় নিয়ে আসছিলাম আমি লেখাপড়া করে, ওইটা এখন 25-এ চলে যায় আবার। বুঝতে পারছি? বুঝছি তাহলে মায়োপিয়া কেমনে কাজ করে। ঠিক উল্টাভাবে দীর্ঘদৃষ্টি তারা হচ্ছে লেখাপড়া করে না, হ্যাঁ, তারা লেখাপড়া করে না, হেরা মোবাইলও টেপে না। তাহলে ওদের চোখ কি হবে, এরকম থাকবে, আর হেরা তো সারাদিন টিভি দেখে, দূরের জিনিস দেখে। তাহলে ওদের ক্ষেত্রে কি হবে, চশমা, মানে ওদের চোখের পার্মানেন্ট অবস্থা হয়ে যাবে। হ্যাঁ, ওদের উত্তর লেন্স কেন দরকার, কারণ ওরা যেটা ওদের 3 ছিল, এটা যখন ওদের 3 ছিল এটার এটা বানায় ফেলেছে এরকম চ্যাপ্টা। হুম। তাহলে এটা 3 থেকে এটার ওরা বানায় ফেলাইছে 2। তাহলে ওদের আবারও 3-এ ফেরত যাওয়ার জন্য ওকে +1 দিতে হবে, +1-এর জন্য ওকে আরেকটু উত্তর লেন্স ইউজ করতে হবে, যাতে সে আবারও কততে ফেরত যায়, 3-এ ফেরত যাইতে পারে। বুঝতে পারছি? মনে থাকবে? আচ্ছা, তাহলে আরেকবার বলি। সেটা হচ্ছে আরেকবার বলতে আর কি, এর ভিতরে যে কনফিউশনগুলো হয়, আমাদের চোখের পাওয়ার এইখান থেকে এইভাবে এরকম হয়ে গেছে, হ্যাঁ, তার হচ্ছে এরকম চ্যাপ্টা থেকে এরকম মোটা হয়ে গেল, ও রেডিয়াস বাড়লো না কমলো? এইখান থেকে এই পরিবর্তনের সময় রেডিয়াস কমছে, হ্যাঁ, কার্ভেচার বাড়লো না কমলো, পাওয়ার বাড়লো না কমলো, আর তার ফোকাস দূরত্ব বাড়ছে না কমছে? ফোকাস দূরত্ব কমছে, যেহেতু রেডিয়াস কমছে, ফোকাস দূরত্ব আর রেডিয়াস কিন্তু যে একটা আর একটা অর্ধেক হয়, তো সে কারণে ফোকাস দূরত্ব কমে আসে। ঠিক আছে? এই এই হচ্ছে চশমার অবস্থা। তাহলে এখন তোমাকে যদি আমি বলি যে তোমার দাদির চশমার পাওয়ার, চশমার পাওয়ার +2.5 ডাইঅপ্টার, তাহলে এখান থেকে তুমি কি কি সিদ্ধান্ত নিতে পারো? কি বলবা প্রথমত, তোমার দাদির চশমার পাওয়ার, ডাক্তার কইছে এটা ব্যবহার করতে, তাহলে তোমার দাদির চোখে যে লেন্সটা আছে সেই লেন্সটা কি চ্যাপ্টা হয়ে গেছে নাকি মোটা হয়ে গেছে? ভালো করে বলো, মোটা কাদের হয়? যারা মায়োপিয়ার রোগী, মায়োপিয়ার রোগীদের কি দেয়, মাইনাস পাওয়ারের চশমা দেয়, ডাক্তার কইছে প্লাস পাওয়ারের চশমা ব্যবহার করতে। এটা চশমার পাওয়ার, চোখের পাওয়ার না। কি কও? অবতল লেন্স তো মায়োপিয়াদের ইউজ করা লাগে, কেবলই বের করলাম। হ্যাঁ হ্যাঁ, উত্তর লেন্স ইউজ করতে হবে। তাহলে তোমার দাদির লেন্সের সমস্যাটা কি হয়েছে? কাছের জিনিস দেখে না, দূরের জিনিস দেখে দেখে অভ্যাস হয়ে গেছে। হ্যাঁ, তাদের চোখের যে লেন্সটা ছিল সেটা চিকন হয়ে গেছে। আচ্ছা, আর চোখের লেন্স চিকন হয়ে গেলে বক্রতার ব্যাসার্ধ কি বাড়ে নাকি কমে চোখের? বেড়ে যায়, ভেরি গুড। এই যে এই জিনিসটা হচ্ছে, মানে এগুলোতে হচ্ছে আমরা একদম র্যান্ডমলি কনফিউজিং করে উত্তর দিই, একটু ভাবলেই হয় যে এরকম ছিল, এইরকম হয়ে গেছে, তার ব্যাসার্ধটা বেড়ে গেছে। আচ্ছা, এইখানেই হচ্ছে এইগুলো। না, না, এগুলা আছে, এটা তো রেকর্ডিং থাকলে দেখে ফেলবা। আর এটাকে বলা হয় হাইপারমেট্রোপিয়া, এই রোগটাকে বলে। ঠিক আছে, হাইপারমেট্রোপিয়া।
অথবা তো তুমি চশমা নিয়ে একটু ঘাটাঘাটি করলেই দেখবা। আর আরেকটা কথা বলছিলাম, আমাদের চশমার আমাদের চোখটা কিরকম থাকে বলো? চোখটা থাকে এইরকম, তাই না? এখন আমি যদি ওর সামনে লেন্সটা রাখি, আমি কি দুই পাশেই কি লেন্স রাখবো নাকি এক পাশে লেন্স রাখবো? চোখের তো পিছনে তো আর লেন্স রাখে না, তাই না? চোখ সামনে লেন্স থাকে। তাহলে সামনের লেন্সের জন্য আমাদের চোখ তো এই দিক বরাবরও দেখতে পায়, এই দিক বরাবরও দেখতে পায়, এখানেও দেখতে পায়, তাই না? তো বিভিন্ন দিক থেকে লাইট ভিতরে ঢোকে। হুম। বিভিন্ন দিক থেকে যাতে লাইট ভিতরে ঢুকতে পারে, তাহলে সামনে যে লেন্সটা ইউজ হবে, লেন্সটার শেপ এইরকম হওয়া উচিত না? হুম। এখন লেন্সের শেপ এইরকম, যে দূরের জিনিস দেখে না তার জন্য কিন্তু লেন্সের শেপ এরকম, যে কাছের জিনিস দেখে না তার জন্য কিন্তু লেন্সের শেপ এইরকম হবে, তাই না? কারণ আমাদের চোখটাই এরকম। আচ্ছা, এই কারণেই আমরা যখন লেন্সের প্রকারভেদ দেখছিলাম, এই দেখো এটা হচ্ছে আমাদের চোখ এখানে বসে, আর হচ্ছে সামনের লেন্সটা এই কোণে। বলছিলাম যে আমরা যে দূরের জিনিস দেখি না, যারা কাছের জিনিস দেখি না, তাদের চশমার ক্ষেত্রে বলছিলাম না এই লেন্সগুলো ইউজ হয়। এবার বুঝছি কেন। কারণ আমাদের শুধুমাত্র চোখের একটা পাশে লেন্সটা ইউজ করতে হয়। এইটার ক্ষেত্রেও এইখানে চোখটা থাকে আর লেন্সটা হয় এইরকম। বুঝতে পারলাম? আমি হচ্ছে ছোটবেলায় ভাবতাম কি রে ভাই, আমার চশমাটা তো এরকম বেঁকা, এটা তো উত্তল লেন্সের প্রপার্টি। এখন আমি বুঝছি যে লেন্সটা আসলে বাঁকা থাকলেও তার দুই প্রান্ত হচ্ছে মাঝখানেরটার থেকে দুই প্রান্ত চিকন হয়। হ্যাঁ, তুলনামূলক চিকন, তার মানে সেটা হচ্ছে কনকেভ লেন্স, অবতল লেন্স। চশমাগুলো হাতায় দেখো, বাসা জেরিয়ে আছে আজকে, মনে থাকবে। হুম। আর এই যে বায়োলজির ক্ষেত্রে এই যে ইয়া করো, এই যে এই জিনিসগুলোর নাম জানি কি, এই যে চোখের গঠন পড়ো, এখানে কি আছে এটারে বলে কি? অক্ষি, চোখের লেন্স এর মাঝখানে কি থাকে? আইরিশ থাকে। বা ইয়াতে লাগবে না তোমার ঢাবিতে লাগবে না? ও, তাহলে সমস্যা নেই। না, আমার পড়তে ভাল লাগতো তাই আমি পড়তাম। আমি তো এখনো হচ্ছে মাঝে মাঝে ইয়ে আছে, বাংলাদেশের কিছু চ্যানেল আছে ক্যালোসাম বিডি, ওইখানে হচ্ছে তোমার এমবিবিএস এর কোর্সের ভিডিও টিডিও থাকে, ওগুলা দেখি। তারপরে আর একটা আছে কি জানি, লাইফ অফ কি জানি, অ্যানাটমি অফ লাইফ না কি জানি একটা চ্যানেল আছে। ওটা তো হচ্ছে তোমার ক্যাডাভার মানে হচ্ছে মৃতদেহ আর কি, যে ডিসেকশন করে দেখায় ভিতরে কেমনি কি কাজ করে এইসব। সেই লাগে চিল। আর বুঝতেও পারি। আহ, আচ্ছা, এই হচ্ছে অবস্থা আপাতত। চোখের অবস্থা এতটুকুই থাকুক নাকি আরেকটু যাব ভিতরে? না, চোখের আর ভিতরে যাচ্ছি না। এরপরে হচ্ছে লেন্স মেকার ইকুয়েশন, এটা নেক্সট দিন শুরু করি, হ্যাঁ? আজকে এইটুকুই থাকুক। আর ইয়া, আচ্ছা, এর মধ্যে তো লকডাউন আছে, এর মধ্যে অন্য আর একদিন ম্যাথ করতে হবে নাকি ফিজিক্স পড়বা আর একদিন? কি পড়বা বলো? হ্যাঁ, এটাই কন্টিনিউ করবো। এটার জন্য না ইয়া লাগবে না, সে কারণে আমি চাচ্ছি না এটাকে মানে অফলাইনে নিতে। এটা হচ্ছে আমরা অফলাইনে আসার আগে এটারে শেষ করে দিব, সেটা ভাবতেছি। বুঝছো? এটা মানে এটার জন্য অনলাইনেই এটা সম্ভব, এটা তেমন আহামরি কিছু নাই। আর এটার পিডিএফ হচ্ছে ওই ওই যে ড্রাইভের লিঙ্কটা দিছি ওইখানেই পাওয়া যাবা। আচ্ছা, সে কথাই রইলো। আর এটাতে ম্যাথ, আচ্ছা এটাতে ম্যাথও আছে কিছু, এটাতে ম্যাথও করাবো না কিন্তু কনসেপ্ট বুকের ম্যাথ তোমাকে নিজেই করতে হবে। লেন্স মেকার ইকুয়েশনের পরেই আমরা হচ্ছে ম্যাথ করব কিছু, তারপরে আবার ইয়াতে ফেরত যাব। ওই যে কি জানি আছে না, মাইক্রোস্কোপের অঙ্ক টঙ্ক, তারপর আরো কিছু। ওগুলাতে লেন্স মেকার ইকুয়েশনের পরে কিছু ম্যাথ দেখা যাবে।